This conference will now be recorded. আচ্ছা অভিজিৎ ভৌমিক স্যার, আপনি স্টার্ট করুন কাইন্ডলি। থ্যাংক ইউ শুভ স্যার। গুড আফটারনুন এভরিবডি। কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আজকে ক্লাসটা স্টার্ট করতে একটু প্রবলেম হলো। আশা করছি এখন সবকিছু পরিষ্কার শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আজকে আমরা পুরোপুরি প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। তো আজকে আমরা কিছু সেন্সর থেকে ডেটা তুলে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে দেখব, কিছু প্রোগ্রামিংও আমরা শিখবো। তো এখন ক্যামেরার নিচে যে সেন্সরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আল্ট্রাসনিক সেন্সর। সেন্সরটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো প্লিজ সবাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আসছে, দেখা যাচ্ছে স্যার, একটু আচ্ছা আসছে স্যার, কিন্তু দেখা যাচ্ছে স্যার। তো আগের দিন আমি যেরকম বলেছিলাম যে আল্ট্রাসনিক সেন্সরের মধ্যে দুটো পার্ট থাকে, নাম্বার ওয়ান ইজ ট্রিগার পার্ট অ্যান্ড নাম্বার টু ইজ রিসিভার পার্ট। ট্রিগার পার্ট দিয়ে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিকে ট্রিগার করা হয়, আর রিসিভার পার্ট দিয়ে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করা হয়। তো যখন ট্রিগার পার্ট দিয়ে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ট্রিগার হয়, ও সামনে কোনো অবস্টাকেলের মধ্যে গিয়ে পড়ে এবং অবস্টাকেল থেকে রিফ্লেক্ট হয়ে আবার রিসিভার পার্টে ফিরে আসে। তারপরেই আল্ট্রাসনিক সেন্সর যে ক্যালকুলেশনটা আমি বলেছিলাম, আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি গতিবেগ 341 মিটার পার মিনিট। তো ওই তিন নিয়মের অঙ্ক করে সে ডিস্টেন্সটা বার করে নিতে পারে, অবস্টাকেলটা কত দূরে আছে। আজকে আমরা এখন ডিজিটাল হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করব। তুমি একটা কাজ করো, এখান থেকে 4.7 টা খুঁজে বার করো এই মাইক্রোমিটার দিয়ে। সো এটা হচ্ছে ডিজিটাল হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার সেন্সর। আশা করছি এটা সবাই দেখতে পাচ্ছে এই সেন্সরটাকে। স্যার এটা 11 না 22? এটা 22। মেবি এটা অরিজিনাল না, কারণ লকডাউনের মার্কেটে অরিজিনাল হয়তো পাওয়া যায়নি। অরিজিনাল হলে এর গায়ে লেখা থাকতো, সে লেখাটা এর গায়ে নেই। তো এটা কি সেটা আমরা যে প্রোগ্রামিং করলেই জানতে পারবো। দেখা যাক। 11 হলে এটা ব্লু কালারের হতো, ডিএইচটি 11 ব্লু কালারের হয়, আর ডিএইচটি 22 বেসিক্যালি সাদা হোয়াইট হয়। আচ্ছা তো তো এই যে মাইক্রো কন্ট্রোলারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ESP32। আমরা ESP32 এর সাথে DHT22 কানেকশন করব ফার্স্ট। তার আগে দেখে নিই ESP32 কে কিরকম ভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়। এখানে দেখো আমার একটা কেবিল আছে, এটা হচ্ছে নরমাল ডেটা কেবিল। এটা ক্লাস বি টাইপ মোবাইলের ডেটা কেবিল। ভালো করে দেখে নাও মুখটা। স্যার এটা বি টাইপ? আশা করছি এটা সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, বি টাইপ ডেটা কেবিল। তো ESP32 এর মধ্যে বি টাইপ ডেটা কেবিলই লাগে। দেখো এই যে সকেটটা ESP32 এর, এখানে একটা ডেটা কেবিল লাগানোর সকেট আছে। এই সকেটের মধ্যে এই বি টাইপ কেবিলটা এরকম ভাবে লেগে গেল। আপনার দেখ কম্পিউটারে লাগানোর যে পার্টটা, সেটা বেসিক্যালি বড় ইউএসবি পার্টটা, সেটা আমরা কম্পিউটারের মধ্যে লাগাচ্ছি। কম্পিউটারে লাগানোর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে
হ্যালো, তোমরা সবাই আমার এই ভিডিওটা পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো এখানে কম্পিউটার লাগানোর সাথে সাথে ESP32 এর মধ্যে একটা রেড লাইট জ্বলে উঠেছে, ঠিক আছে? তো আমি এবার আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা একটু দেখবে। হ্যাঁ, তো ল্যাপটপে যে স্ক্রিনটা শেয়ার করেছি ওখানে দেখো, জাস্ট গুগলের মধ্যে আমি সার্চ করেছি যে DHT22 কানেকশন উইথ ESP32 এন্ড ইমেজ সার্চ করেছি। তো ইমেজ সার্চ করার সাথে সাথে অনেক ছবি দিয়েছে, এখানে অনেক রকমের ছবি দিয়েছে। তো এখান থেকে কে ESP32 এর সাথে কানেকশন করা হয়, তোমরা দেখতে পাচ্ছ অনেক ছবি এখানে আছে। তো আমরা সেইভাবে কানেকশন করব। তো এই পার্ট কানেকশন পার্টটাই আমি পরে আসছি, আগে জেনে নিই ESP32 কে কিরকম ভাবে প্রোগ্রামিং করা হয়। তো আরডুইনো আইডি বলে একটা সফটওয়্যার পাওয়া যায় ইন্টারনেটে ডাউনলোড করতে। এই সফটওয়্যারটা দিয়ে ইজিলি এমবেডেড সি তে যে কোনো রকম মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রামিং করা যায়। 4.7 কে বাকিগুলো ঢুকিয়ে দাও, এটা 4.7 করে। তো আরডুইনো সফটওয়্যারটা আমি স্টার্ট করতে দিয়েছি, ওটা স্টার্ট হচ্ছে। আজকে আমি DHT22 কে কানেক্ট করব। DHT22 কে কানেক্ট করার জন্য কিছু এরকম জাম্পারস নিতে হবে, এটাকে ফিমেল টু ফিমেল জাম্পার বলে। আচ্ছা দেখো, আরডুইনো আইডি স্টার্ট হয়ে গেছে আমার কম্পিউটারে। তো এখানে প্রথমেই আরডুইনো আইডি স্টার্ট হওয়ার পরেই আমার ফার্স্ট কাজ কি হবে, যে চেনাতে যে আমার কম্পিউটারের সাথে কি মাইক্রো কন্ট্রোলার অ্যাটাচড হয়ে আছে। তার জন্য কি করতে হবে, টুলসে গেলাম। তোমরা সবাই এবার স্ক্রিনটা পরিষ্কার দেখতে পাচ্ছ, আশা করছি একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারবো না। কোনো স্যার প্রবলেম আরেকবার রিপিট করবেন? এটা কিন্তু স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা স্যার যাচ্ছে। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার পুরো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে স্যার। সম্রাটটা ছিল কত ভালো কাজ। আরডুইনো আইডি বলে একটা সফটওয়্যার পাওয়া যায়, যে আরডুইনো আইডি কে আমি ডাউনলোড করেছি ফার্স্টে আরডুইনোর অফিসিয়াল ওয়েব পেজ থেকে। আরডুইনো বেসিক্যালি ইতালিয়ান কোম্পানি, ওরা আরডুইনো বোর্ডস বানায়, মাইক্রো কন্ট্রোলার বোর্ডস বানায়। তো সফটওয়্যারটা ওরাই প্রোভাইড করে, যেখানে ইজিলি এমবেডেড সি তে, মানে শুধুমাত্র সি প্রোগ্রামিং করে আমরা যে কোনো মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রামিং করতে পারি। অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলারে সি প্রোগ্রামিং করা যায় না। মাইক্রো কন্ট্রোলারে যে প্রোগ্রামিংটা হয় সেটাকে বলে AVR, অ্যাড্রেসেবল ভেরিয়েবল রেজিস্টার। অ্যাড্রেসেবল ভেরিয়েবল রেজিস্টার না, এটা পেড সফটওয়্যার না, একদম ফ্রি সফটওয়্যার, পুরোপুরি প্রফেশনাল সফটওয়্যার এন্ড ফ্রি সফটওয়্যার। এটা তোমরা যে কেউ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, তার জন্য কোনো প্রবলেম হবে না। আর এটাকে সবসময় তোমরা আপডেট করতে থাকবে, যত আপডেট করবে তত তোমরা এর মধ্যে অনেক ফিচার্স নতুন নতুন ওপেন হবে। সো এখানে আশা করছি সফটওয়্যার প্যানেলটা খুলে গেছে। তো এখানে প্রথমেই দেখো টুলস বলে একটা অপশন আছে উপরে, টুলস বলে একটা অপশন আছে। ওইখানে দেখি আমরা ফার্স্টে কি করে বোর্ড সিলেক্ট করব। বোর্ড সিলেক্ট করব, কি বোর্ড সিলেক্ট করব, আমি বললাম এটা ESP32। তো এখান থেকে আমাদেরকে ESP32 বোর্ড সিলেক্ট করতে হবে। আমি এখানে অনেক বোর্ডের প্লাগইনস ডাউনলোড করেছি এই সফটওয়্যারটার মধ্যে, সেখানে প্রচুর বোর্ডস আছে আমার এখানে। যারা নতুন সফটওয়্যারটা ডাউনলোড করবে তাদের এত বোর্ডস থাকবে না। তো যাই হোক, আমার এখানে ESP32 প্রচুর রকমের মডেল দেখাচ্ছে। আমি এখান থেকে স্যার আপনি কি করে স্যার ডাউনলোড করলেন, যাতে বোর্ডস ম্যানেজারে স্যার এত নাম দেখাচ্ছে? স্যার কোথা থেকে স্যার ডাউনলোড করলেন?
হ্যাঁ, এই বোর্ডস ম্যানেজারে ডাউনলোড করার জন্য আমি তোমাদের পরের দিন আরেকটা জিনিস দেখাবো। পরের দিন আমি আরেকটা জিনিস দেখাবো কিরকম ভাবে এত বোর্ডস ডাউনলোড করা যায়। ঠিক আছে, এটা নিয়ে এখনই তোমাদের ভাবতে হবে না, আমার এখানে ডাউনলোড করা আছে, সুতরাং আমি এখান থেকে পেয়ে যাব। প্রচুর বোর্ড আছে, আমি ESP32 এখানে খুঁজে পাচ্ছি না। এই যে ESP32 ডেভ মডিউল মানে ডেভেলপমেন্ট কিট, ডেভেলপমেন্ট মডিউল, DEV মডিউল মানে ESP32 ডেভেলপমেন্ট মডিউল। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট হওয়ার সাথে সাথে এর মধ্যে যে কম্পাইলার গুলো মানে এমবেডেড সি থেকে তো আর্ডিনো কি করছে, আর্ডিনো সফটওয়্যারটা এমবেডেড সি তে আমরা প্রোগ্রামিং করছি, তো যখন আমি কম্পাইল করব এমবেডেড সি থেকে ওটা AVR এ ট্রান্সফার হয়ে যাবে, তারপরে গিয়ে ওটা বার্ন হবে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে। তো পুরো কম্পাইলারটা AVR ও ESP32 মডিউলের মধ্যে চলে এলো। এবারে পোর্ট সিলেকশন করতে হবে। দেখো একটাই পোর্ট খালি দেখাচ্ছে, COM5। COM5 এর সাথে আমার ESP32 অ্যাটাচ করা আছে, COM5 আমি সিলেক্ট করলাম। COM5 সিলেকশন হয়ে গেল। এবারে একটা ছোট্ট এক্সাম্পল, জাস্ট ব্লিক এক্সাম্পল আমি ESP32 এর মধ্যে দিচ্ছি, দেখি ওটা কাজ করে না। এক্সাম্পল বেসিক ব্লিঙ্ক। ঠিক আছে, ব্লিঙ্ক এক্সাম্পল ফার্স্ট কম্পাইল করলাম। কম্পাইলিং স্কেচ, দেখো এই জায়গাটা দেখাচ্ছে কম্পাইলিং স্কেচ, স্কেচটা কম্পাইল করছে। ESP32 কি ব্লিঙ্ক হয়? ব্লিঙ্ক হয়। আমরা এটা ন্যানো তো করব। আবার এখানে এলইডি বুলেটিন আমরা করছি কেন? ESP32 এলইডি বুলেটিন হয় না, ওটা বোধহয় ন্যানোতে হয়। ন্যানো কিংবা আর্ডিনো অন্য কোনো বোর্ডে হয়। হ্যাঁ, আচ্ছা ESP32 এর মধ্যে যে ব্লিঙ্ক অপশনটা, যেটা ব্লিঙ্ক আমরা কোডিংটা দেখছিলাম, ওটা ESP32 এর জন্য তৈরি হয়নি। ESP32 লাইব্রেরির সাথে সাপোর্ট করে না, তো আমরা ESP32 কে চেঞ্জ করে আর্ডিনো ন্যানো ইউজ করছি। ন্যানোতে আশা করছি এই প্রবলেমটা হবে না। ন্যানো ডিটেক্টেড হবে। তোমরা দেখো অলরেডি আর্ডিনো ন্যানোর মধ্যে একটা লাইট কনস্ট্যান্ট জ্বলে রয়েছে, আর একটা লাইট ব্লিঙ্ক করছে। তো ওই ব্লিঙ্ক যে প্রোগ্রামটা, সেটা আমরা ওতে আপলোড করলাম। আপলোড যখন করতে না, আপলোডিং এর সময় দেখো RxTX এর লাইটটা জ্বলে নিভে গেল, মানে প্রোগ্রামটার মধ্যে আপলোড হয়ে গেছে। এবার থেকে একটা লাইট ব্লিঙ্ক করে চলেছে। আমি আসি এইখানে, যে ব্লিঙ্ক করছে কতক্ষণ অন্তর অন্তর ব্লিঙ্ক করবে সেই ডিলেটা এখানে দেখো দেওয়া রয়েছে 1000। এটা কিন্তু মিলি সেকেন্ডে দেওয়া আছে 1000, মানে 1 সেকেন্ড অন্তর অন্তর ও ব্লিঙ্ক করে চলেছে। আমি এটা কিন্তু কমিয়ে দিই, কমিয়ে 500 করি, কি হবে দেখা যাক। 500 করলাম। দেখো প্রথম যে লাইনটা, এই যে লাইনটা, এটা আমি হাইলাইট করছি, সবাই আশা করছি দেখতে পাচ্ছ। ডিজিটাল রাইট, এলইডি বুলেটিন হাই। ডিজিটাল রাইট মানে কি? ডিজিটাল রাইট করছে একটা এলইডি পিন, যে এলইডি পিনের সাথে মানে এলইডিটা যে পিনের সাথে অ্যাটাচড আছে, সেই পিনটার নাম হচ্ছে এলইডি বুলেটিন পিন, সেটাকে ফার্স্ট বলছে হাই। তারপরে 500 মিলি সেকেন্ডে একটা ডিলে আসছে, তারপরে আবার বলছে সেই পিনটা লো, ডিজিটাল রাইট এলইডি বুলেটিন পিন লো। তো আবার ডিলে দেওয়া হচ্ছে ওখানে 500 মিলি সেকেন্ডের। তো এইভাবে আমি জাস্ট ওখানে 1000 মিলি সেকেন্ড ছিল, ওটাকে 500 মিলি সেকেন্ড করে দিলাম। এবার আমার প্রোগ্রামটাকে আমি আপলোড করছি। দেখো লাইটের যে ব্লিঙ্কের স্পিডটা বেড়ে গেছে। আশা করছি তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে যে এলইডি ব্লিঙ্ক করছে স্পিড অনেকটা বেড়ে গেছে।
আচ্ছা হ্যাঁ, স্পিডটা স্যার। এবার কমিয়ে দিই, এবার স্পিডটা আমি কমিয়ে দিই, কি করবো ডিলেটা বাড়িয়ে দিই, 2 সেকেন্ডে ডিলে করে দিই, 5টাকে কেটে ওখানে আমি টোটাল 2000 মিলি সেকেন্ডস করে দিই। এবার আপলোড করছি, দেখো এবারে লাইটটা ব্লিঙ্ক করছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, 2 সেকেন্ডস এর ডিলেতে ওটা ব্লিঙ্ক করছে। জিনিসটা ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো প্রোগ্রামিং নিয়ে যারা ভয় পাচ্ছিলে যে এমবেডেড প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং ভয়ঙ্কর, অনেক কঠিন ব্যাপার, সেই জিনিসটা নয়, একদমই নয়। এমবেডেড প্রোগ্রামিং সব থেকে ইজি, জাস্ট লজিকটা তোমাকে জানতে হবে। প্রোগ্রামিং এর মধ্যে ছোটখাটো একটা জিনিস এডিট করলেই তোমরা প্রোগ্রামটাকে করতে পারবে। দেখো আমি 2 সেকেন্ডটাকে ওটাকে 5 সেকেন্ড করে দিচ্ছি, চলো 5 সেকেন্ড করে দিলাম, আবার আপলোড করছি, আপলোড হয়ে গেল। এবার লক্ষ্য করো স্যার এটা 5 সেকেন্ডস 5 দিলে? সেকেন্ডের ডিলেতে, হ্যাঁ 5 সেকেন্ডস ডিলে দিলাম, দেখো 5 সেকেন্ডের ডিলেতে এলইডিটা আবার ব্লিঙ্ক করছে, 5 সেকেন্ডের ডিলেতে এলইডিটা ব্লিঙ্ক করছে, পরিষ্কার দেখতে পাচ্ছ? মানে কিছুই না, শুধুমাত্র একটা লাইন, জাস্ট ডিজিটাল রাইট, এলইডি বুলেটিন হাই, এলইডি বুলেটিন লো, তার মাঝখানে দুটো ডিলে দেওয়া আছে। ডিলেটার আমি ওখানে ডিলের যে সেকেন্ডসটা চেঞ্জ করে এলইডি আমরা ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে কমাতে পারি। এবার এই 5 সেকেন্ডটাকে কমিয়ে দিয়ে 100 মিলি সেকেন্ড করে দিই, তাহলে দেখি কি হবে। দেখো কি হয়েছে, স্পিডটা বেড়েছে, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ আশা করছি তোমরা সবাই? হ্যাঁ স্পিডটা বেড়ে গেছে। তো এইভাবে একটা সিম্পল জাস্ট বেসিক প্রোগ্রামিং আমরা করে আজ করলাম, যে দেখলাম কিরকম ভাবে একটা এলইডি কে ব্লিঙ্ক করানো যায়, তার স্পিড বাড়ানো যায়, কমানো যায়। এবার আসছি আর একটা এক্সাম্পলে, তাও বেসিক এক্সাম্পল, যেখানে হচ্ছে ফেড হবে, লাইটটা ফেড হতে থাকবে। দেখা যাক কিভাবে আমরা এলইডিটাকে ফেড করতে পারি। সেটা কি এলইডি পিন 13 না 9? এটা কেন হচ্ছে 13 দিয়ে থাকে না এলইডি পিন, 13 থাকে না, দেখে নাও 13 দেখে নিচ্ছি, প্রোগ্রামটাকে আমি এখানে রান করে তাহলে হয়ে যাবে। এডিপি 13 থাকে, 13 তো হ্যাঁ। দেখো তোমরা ভালো করে স্ক্রিনটা আমার লক্ষ্য করো, এখানে এলইডি পিন 9 দেওয়া আছে, 9 মানে ডিজিটাল পিন 9 কে এখানে ডিনোট করা হচ্ছে। তাই জন্য আমি যখন প্রোগ্রামটা রান করলাম এলইডিটা কোনো রেসপন্স করলো না। বাই ডিফল্ট ন্যানোর মধ্যে যে এলইডিটা থাকে সেটা 13 নম্বর পিনের সাথে অ্যাটাচ থাকে, পিন নাম্বার 13। তো আমি 9টাকে 13 করে দিচ্ছি, 13। স্যার একটু লেট হয়ে গেছে স্যার। কি লেট হয়ে গেছে? একটা ক্লাস করছিলাম আমি, ওই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা দেখো, ড্রয়িং ক্লাস। ওকে নো প্রবলেম, তুমি এখান থেকে দেখো, দেখতে শুরু করো, তুমি আশা করছি বুঝে যাবে। দেখো প্রথমে যে আমি পিন নাম্বারটা ওখানে দেখেছি 9, 9 এর জন্য এলইডি কোনো রেসপন্স করছিল না। এখন এলইডি পিনটা আমি চেঞ্জ করে দিলাম, 13 করে দিলাম, তার জন্য রেসপন্স করতে আরম্ভ করেছে এলইডিটা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এইটা রেসপন্স করছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। 13 তো বাই ডিফল্ট আরডিনোর যে এলইডিটা সেটা 13 নম্বর পিনের সাথে অ্যাটাচ করা থাকে, যার জন্য এটা কাজ করছে। এবারে আমরা সিম্পলি আবার ESP32 তে চলে আসছি, আমরা ডিজিটাল হিউমিডিটি সেন্সরের সাথে কানেকশন করব আজকে। কানেকশনটা তোমরা একটু ভালো করে দেখে নাও। নম্বর পিনের সাথে এলইডি কানেকশন করা থাকে, এই ফোনটা দিলেই হয়ে যাবে তো? ঠিক আছে, আমরা মাইক্রো কন্ট্রোলারটা নিলাম আর ডিএসটি নিয়েছি, তিনটে জাস্ট সিম্পল ফিমেল টু ফিমেল ওয়্যার আমরা নিয়ে নিলাম।
এবার দেখো ক্যামেরা নিচে রেখে দেখো তার কানেকশন করা হচ্ছে কিরকম ভাবে। তোমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছ তো? ক্যামেরা দেখো এটা কানেকশন করা হচ্ছে। ইয়েস স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার ঝাপসা হয়ে গেছে। একটু নিচে রাখো। হ্যাঁ স্যার এবার ক্লিয়ার আছে এখানে এখানে কানেকশন করা হয়েছে। এখানে যে কানেকশনটা করা হয়েছে দেখো এটা পজিটিভ, মানে লেফট হ্যান্ড সাইডে আমার লেফট হ্যান্ড সাইড যেদিকে আছে সেদিকে হচ্ছে পজিটিভ, আর যেটা রাইট হ্যান্ড সাইডের দিকে আছে সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভের সাথে আমি ব্ল্যাক ওয়্যারটা কানেক্ট করেছি, পজিটিভের সাথে আমি অ্যাশ কালারের একটা ওয়্যার কানেক্ট করেছি, আর যেটা ডেটা ইনপুট আউটপুট দেবে তার সাথে আমি একটা হোয়াইট ওয়্যার কানেক্ট করেছি। তো ঠিক আছে, এবার এটা আমি এইভাবে রাখলাম। তো এখান থেকে আমি এক্সাম্পল বার করে নিচ্ছি একটা DST22 এর একটা হোয়াইট এক্সাম্পল। ওয়্যারটা স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলো কি বলতে চাইছো? স্যার আমি বলছিলাম স্যার হোয়াইট ওয়্যারটা স্যার কিসে কানেক্ট করা হয়েছিল? হ্যাঁ হোয়াইট ওয়্যারটা ডেটা পিন, ওটা DST22 ডেটা পিন, ডেটা ট্রান্সমিশন করে, সিগন্যাল আচ্ছা, ট্রান্সমিশন করে 0 and 1 আউটপুট। আমরা হোয়াইট ওয়্যারটাকে আমরা কানেক্ট করলাম। তো এখানে এক্সাম্পলে গিয়ে DST সেন্সর লাইব্রেরি থেকে DST আমরা বার করে নিলাম, প্রোগ্রাম বার করে নিয়েছি একখানা এক্সাম্পল প্রোগ্রাম। তো এইখানে এই প্রোগ্রামটার মধ্যে প্রথমেই দেখো কি লেখা আছে, ইনক্লুড sensor.h। এখানে adafruit sensor.h আছে। তো sensor.h ও কাজ করে, এটা একটা লাইব্রেরি যেখানে সমস্ত রকম সেন্সরের ডেটা এই লাইব্রেরির মধ্যে ইনক্লুড করা আছে। তো সেই এখানে এটা ইনক্লুড করা হয়েছে। তারপরে DST.h ডিজিটাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সরের লাইব্রেরিটাকে এখানে ইনক্লুড করা হয়েছে। এবং DST_u.h এখানে DST অনেক রকম ক্যালকুলেশন আছে, যে ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, তারপরে রিলেটিভ হিউমিডিটি, এই সমস্ত মেজারমেন্ট করা যায়, সেই লাইব্রেরিটাকে এখানে ইনক্লুড করা হয়েছে। এরপরে দেখো ডিফাইন DST পিন 2। এই যে DST পিন 2 এই লাইনটা খুব ভালো করে লক্ষ্য করো। তার মানে কি, আমাকে এর 2 নম্বর পিনের সাথে, এই মাইক্রোকন্ট্রোলারের 2 নম্বর পিনের সাথে আমাকে অ্যাটাচ করতে হবে। তো এখানে 1 2 3 4 করে ডিজিটাল পিনগুলোকে সিগনিফিকেন্স করা রয়েছে, তার সত্ত্বেও আমাদেরকে ডেটা শিট থেকে দেখে নিতে হবে এর অরিজিনাল 2 নম্বর পিনটা কোনটা। তো এখানে আমরা যে মাইক্রোকন্ট্রোলারটা ইউজ করছি সেটা হচ্ছে ESP32OM32। আমরা দেখে নিই এর অরিজিনালি ডিজিটাল 2 নম্বর পিন কোনটা। জাস্ট নেটেতে সার্চ করব আমরা, তোমরা আমার স্ক্রিনটা খুব ভালো করে লক্ষ্য করো, আমি কিভাবে সার্চিংটা করছি, তোমাদেরকেও সেম ভাবে সার্চিং করতে হবে। তো এখানে প্রথমেই একটা ছবি বেরিয়েছে, পিকচার। ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা পিনের ইনপুট আউটপুট দেওয়া রয়েছে। ছবিটা একটু বড় করে নিই। হ্যাঁ এবার ছবিটা নিশ্চয়ই ক্লিয়ার দেখতে পাচ্ছ। এখানে এখানে প্রত্যেকটা পিন নাম্বার দেওয়া আছে এবং সেই পিনটা কি কাজ করে সেটাও এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো 2 নম্বর পিন কোথায় আছে, ডিজিটাল পিন 2 নম্বর পিন। এখানে ডিজিটাল পিন কালার দিয়ে ডিনোট করা আছে, পাওয়ার পিন রেড, কন্ট্রোল ব্রাউন, আরডিনো পিন ব্লু, এরকম ভাবে এডিসি পিন অরেঞ্জ। তো ডিএসি পিন এন্ড ইয়েলো আছে। ইয়েলো ডিএসি পিন কোথায় আছে, এখানে 15 নাম্বার 15 দেখো, ডিএসি পিন 15, তাই তো? D2 এই যে এখানে 15, D2 এখানেও লেখা আছে D2। তো এখানে আমরা হোয়াইট ওয়্যারটাকে আগেই কানেক্ট করে দিলাম। দেখো স্যার ওটা ইনপুট নেবে?
এটা ইনপুট নেবে, মানে সেন্সর থেকে ইনপুট নেবে 2 নম্বর পিনটা, ঠিক আছে? সেন্সর থেকে 2 নম্বর পিনটা ইনপুট নিচ্ছে। আচ্ছা এইবার অ্যাসকালের একটা পজিটিভ ভোল্টেজ ছিল, তো আমি ওটাকে এখানে রিং এর মধ্যে দিয়ে দিলাম, যেখান থেকে ডিএসটি অ্যাকচুয়ালি 5 ভোল্টে চলে। তা আমাদের কম্পিউটারের যে ইউএসবি কেবল ওর মধ্যেও 5 ভোল্ট থাকে, কিন্তু ইএসপি আউটপুট দেয় 3.3 ভোল্ট। অ্যাকচুয়ালি ইএসপি রান করে 3.3 ভোল্টে, খুব লো পাওয়ার মাইক্রো কন্ট্রোলার, সেই জন্য 3.3 ভোল্টে রান করে। কিন্তু ডিএসটি তো আমাদের 3.3 ভোল্টে রান করানো যাবে না, যেহেতু কম্পিউটারে ইউএসবি কেবল দিয়ে আমরা 5 ভোল্ট পাই, আর ডাইরেক্টলি সেই 5 ভোল্টটা ESP32 এর VIN পিনের মধ্যে আসে। তো VIN পিনের পজিটিভের সাথে, মানে ডিএসটি পজিটিভের সাথে আমি VIN পিনটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবার গ্রাউন্ড মানে নেগেটিভ যেটা, সেটা আমি গ্রাউন্ডের সাথে GND এর সাথে কানেক্ট করছি। আমরা কানেক্ট করে দিলাম। এইবারে কেবল আমরা অ্যাটাচ করছি ওর সাথে। কেবল অ্যাটাচ করে দিয়েছি। দেখো কেবল অ্যাটাচ করার সাথে সাথে ESP32 এর মধ্যে একটা ব্লু কালারের লাইট জ্বলে উঠেছে। ব্লু কালারের লাইটটা কেন জ্বলেছে? কারণ ESP32 এর যে এলইডি পিন, সেটা 2 নম্বর পিনের সাথে অ্যাটাচ থাকে, সেই জন্য ব্লু কালারের লাইটটা জ্বলে উঠেছে। তো যাই হোক, হ্যাঁ এই তো ভিডিওটা দেখা যাচ্ছে, ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আসছে পরিষ্কার। ভিডিও দেখতে পাচ্ছি। তো এখানে দেখো, এবার 2 নম্বর পিনের সাথে অ্যাটাচ করার পরে এখানে ডিফাইন ডিএসটি টাইপ, DST22। এটাতে অনেক রকমের ডিএসটি টাইপ আছে, DST11 আছে, DST21 আছে। আমরা DST22টাকে সিলেক্ট করে রেখেছি। এই জায়গাটা কমেন্ট আউট করা আছে, দুটো ব্যাকস্ল্যাশ পরপর মারা আছে। এর মানে ওই লাইনটা কমেন্ট আউট করা, ওই লাইনটা কাজ করবে না। এখানে কমেন্ট আউট করা নেই, ডিফাইন যে কালারটা, হ্যাঁ ভিডিওটা ওরা দেখতে পাচ্ছ, মোবাইল আসছে না ভিডিও? আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না আমার ওই মানে যেখানে মাইক্রো কন্ট্রোলারটা আছে, সেখানে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না কেউ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। মোবাইল দিয়ে অ্যাক্সেস করছো, ট্রাইপডের পাশেই তো। মানে হ্যাঁ 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 নিশ্চয়ই। তোমরা আমার কম্পিউটার স্ক্রিনটাও দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দুটোই। হ্যাঁ স্যার উপর নিচে আছে। দুটোই স্যার, দুটোই। দুটোই দেখা যাচ্ছে। না না, ওখান থেকে দেখো ভিউ করার অপশন আছে একটা, না ভিউ করো ওখান থেকে। এই আগে ছিল একটা স্ক্রিন দেখানো, ঠিক আছে বাকি সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তো এবারে দেখো এইখানে যে কমেন্ট আউট করা রয়েছে, কমেন্ট আউট করা মানে এই লাইনটা কাজ করবে না। তো এই যে বাকি ডিএসটি টাইপ গুলো, এগুলো ডিসিলেক্ট করা আছে, এগুলো সিলেক্ট করা নেই। এই ডিএসটি টাইপ 22টাকে সিলেক্ট করা আছে। এখানে আমাদের DST22 সেটা আমরা সিলেক্ট করে রেখেছি। এইবারে নেক্সট পার্ট চলে আসছি। এখান থেকে এলো ডিএসটি পিন আর ডিএসটি টাইপ, তো লাইব্রেরির সাথে কম্পেয়ার করে নিল। তারপরে আসছে ডিলেটাকে ইউনিট 32 টাইম ধরে ডিলে সিলেক্ট করে নিয়েছে। এবার আছে সেটআপ, মেন সেটআপে সিরিয়াল বিগিন, মানে কমিউনিকেশনটা কত স্পিডে করবে, বট রেট তার কত স্পিড হবে। সিরিয়াল যে বট রেট সেটাকে 9600 সিলেক্ট করা আছে। আমি যখন এটাকে রিড করব তখন আমাকে 9600 স্পিডেই রিড করতে হবে, আদারওয়াইজ আমি রিড করতে পারবো না। তো এই স্পিডটাকে আমরা বাড়াতে কমাতে পারি ইজিলি। তো আমরা বাই ডিফল্ট এটাই থাক, এখন কোনো প্রবলেম নেই। এবার আসছে দেখো নিচে সিরিয়াল প্রিন্ট। এই সিরিয়াল প্রিন্ট মানে কি? এই স্পিডে রিড করার পরে আমাকে ডেটাটা সেন্ড করবে, এই সমস্ত ডেটাগুলো সেন্ড করবে। সিরিয়াল প্রিন্ট করে এই সমস্ত ডেটাগুলো আমাকে টোটালি সেন্ড করবে, DST22 থেকে টোটাল সেন্ড করতে থাকবে এতদূর পর্যন্ত। এবার আছে লুপ কি করছে? কিছুই না, DST22 থেকে কি রিডিং করছে সেটাকে বারবার রিড করতে থাকছে। দেখো এখানে ফারেনহাইট আর টেম্পারেচার কনভার্সনও করছে। তো আমরা জিনিসটাকে এবার বার্ন করি। তার জন্য আমরা ওটাকে ESP32 dev মডিউল সিলেক্ট করে নিলাম, ডেভেলপমেন্ট মডিউল, এন্ড এখান থেকে পোর্ট সিলেক্ট করে নিলাম। এবারে বার্ন করছি।
স্কেচ কম্পাইলিং হচ্ছে, কিছুক্ষণ বাদে আপলোডিং শুরু হবে। শুরু করার সময় প্রত্যেকটা ESP32 আলাদা আলাদা, প্রত্যেকটা মানে ESP32 কেস আলাদা, ডি আলাদা, হোম আলাদা, আলাদা আলাদা। স্কেচটা এখনো কম্পাইলিং হয়ে যাচ্ছে, বিকজ ESP32 যে লাইব্রেরি অনেক হিউজ লাইব্রেরি, বড় লাইব্রেরি, সেখানে কম্পাইলিং হতে একটু টাইম নেয়। যদি কোনো হাই স্পিড কম্পিউটার থেকে খুব তাড়াতাড়ি কম্পাইলিং হয়। যাই হোক, আমার কাছে অত হাই স্পিড কম্পিউটার নেই যে খুব তাড়াতাড়ি কম্পাইলিং করবে। বিশাল টাইম। স্যার ব্লুটা অফ হয়ে গেল কেন? আমি ডিজিটাল পিনটা খুলে দিলাম, সেই জন্য ব্লুটা অফ হয়েছে। ও ডিজিটাল পিন লাগানো অবস্থায় ESP32 এর মধ্যে প্রোগ্রাম আপলোড করা যায় না, সেজন্য আমি খুলে দিলাম। জানি না কেন প্রোগ্রামটা আপলোড হচ্ছে না, কিছু একটা প্রবলেম করছে হয়তো। আমার কাছে আরো ESP32 আছে, কোনো প্রবলেম নেই। স্যার আরেকবার ট্রাই করুন স্যার। আমি ট্রাই করছি। হ্যাঁ, আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তো আসছি আমরা এবারে। তো ওটার সিরিয়াল মনিটর দিয়ে আমরা রিড করব। এখানে সিরিয়াল মনিটর রিড করছি, দেখো এখানে 9600 বট রেট সিলেক্ট করা আছে। আর কি দিচ্ছে? এরর রিডিং টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি টেম্পারেচার এরর রিডিং দিচ্ছে। কেন? এখানে ডিজিটাল পিনটা আমরা লাগাইনি, তো আমরা 2 নম্বর পিনের সাথে অ্যাটাচ করছি, অ্যাটাচ করলাম। স্যার তাও তো স্যার এরর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও এরর দিচ্ছে। অ্যাটাচ করার পরে কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা এটাকে দেখছি, কোনো ব্যাপার না। আমরা ডিজিটাল পিনটাকে অন্য কোনো ডিজিটাল পিন সিলেক্ট করে দেখি, 2 নম্বর ছেড়ে দিয়ে। তো এখানে প্রোগ্রামে আমরা অন্য কোনো ডিজিটাল পিন সিলেক্ট করছি, নো প্রবলেম। and ADC, ASC 33, 34, স্যার আপনার ভিডিও স্ট্রিমিং চলে গেল। চেঞ্জ করছি। স্যার আপনার এসছে ভিডিও স্ট্রিমিং চলছে, ভিডিও স্ট্রিমিং চলছে। আমরা ডিজিটাল পিনটা চেঞ্জ করছি। ডিজিটাল পিন চেঞ্জ করে আমরা এটা D4 করে দিচ্ছি। ডিজিটাল পিন 4 খুললাম ডিজিটাল পিনটাকে, আবার আপলোড করছি আমরা। হতেও পারে আমাদের যে ডিএসটি সেন্সরটা, সেটা আমি আগেই বললাম এটা ডুপ্লিকেট না অরিজিনাল আমি বুঝতে পারছি না, কজ ওর মধ্যে কোনো মডেল ওটা নাম্বার লেখা ফেল নেই। হচ্ছে মনে হয়। সেন্সরটা খারাপ। স্যার ডিএইচটি টা ফেল হচ্ছে মনে হয়। আই থিঙ্ক হতে পারে সেন্সরটা খারাপ, এরকম ট্রাবল হতেই পারে, প্রবলেম হতেই পারে। সেই প্রবলেমগুলোকে আমরা ওভারকাম করব।
আপলোড হয়ে গেছে ডিটেল পিন 4 এর মধ্যে আমরা এখনো এরর দিচ্ছে ঠিক আছে এটা প্রবলেম হচ্ছে একবার রিডিং দিয়ে ছেড়ে দিই স্যার একটা আওয়াজ আসছে স্যার, এটা কিসের আওয়াজ স্যার? মানব স্যারের মাইক মনে হয়। হ্যাঁ মানে জাম্পার গুলোর মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে কন্টিনিউটি চেক করি একবার মেবি হতে পারে ভ্যারিড কোনো প্রবলেম দেখি ভ্যারিড চেক করে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইটটা মাথাটা ফেরা করে সাউন্ড আসছে হোয়াইট 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 জাম্পার ওয়্যার ঠিক আছে প্রবলেমটা নিশ্চয়ই আমাদের এখানেই কিছু হচ্ছে এখনো পর্যন্ত কোনো রিডিং দিচ্ছে না ঠিক আছে আমরা আরেকবার ট্রাই করি ডিএসটি এখানে যে অপশন ডিএসটি টাইপ হতেও পারে এটা ডুপ্লিকেট সেন্সর এটাকে অফ করে দিলাম ডিএসটি 11 টাকে এনেবল ওয়েট ঠিক আছে ওয়েট সেন্সরে কোনো প্রবলেম হতেই পারে কোনো মার্কেটে এখন ডুপ্লিকেসিতে ভরে গেছে স্যার অরিজিনাল হলে রিডিং দিয়ে দিত এতক্ষণে। হ্যাঁ সেটাই হচ্ছে কথা কেন দিচ্ছে না সেটাই দেখার জিনিস ঠিক আছে তো কোনো ব্যাপার না আরডিনো ন্যানো দিয়েও আমরা চেক করবো অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার আমাদের কাছে আছে এই দেখো তো সেন্সরটা ছিল ডুপ্লিকেট সেন্সর ঠিক আছে কারণ ব্যাপারটা কি আমরা এখানে সিলেক্ট করেছিলাম প্রথমে DHT22 আমরা ভেবেছিলাম এটা DHT22 সাদা রঙের ক্যাপসুল সেন্সর দোকানে কিনতে গেছিলাম DHT22 দামও নিয়েছে হিউজ 300 টাকা দাম নিয়েছে 300 টাকা করে দাম নিয়েছে না বিটটা দেখি DHT22 এর দাম 250 থেকে 300 টাকা দাম 300 টাকা দাম নিয়েছে DHT11 এর দাম অনেক কম 150 টাকা দাম তো আমাদেরকে DHT11 ধরিয়ে দেওয়া হয়েছে হাতে DHT22 স্যার এটা 11? এটা আমরা ট্রাভেলস হ্যাঁ এটা DHT11 দেখো এখানে প্রোগ্রামে আমরা DHT11 টাকে প্যানেলটা সরাই দেখো DHT11 টাকে আমরা আনচেক করেছি দিয়ে এটাকে লাইন থেকে অ্যাক্টিভেট করেছি আর DHT22 টার অপশনটাকে বন্ধ করে দিয়েছি দেখি 300 হ্যাঁ 300 রুপিস এটার দাম নিয়েছে কিন্তু এটা ডুপ্লিকেট সেন্সর DHT11 স্যার এখানেও তো DHT22 দাম এখানেও নিয়ে স্ক্যাম স্যার। সব জায়গায় তো স্ক্যাম হয়ে যাচ্ছে চাইনাটাই আজকাল। স্ক্যাম চাইনা থেকে তো সেন্সর এটাই স্যার। তো যাই হোক এখানে দেখো রিডিং দিচ্ছে হিউমিডিটি 16% এন্ড টেম্পারেচার 1.0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে রিডিংটাও ভুল টোটালি তো এই সেন্সরটা ইউজ করলে আমরা কিন্তু খুব বড় প্রবলেমে ফেসে যেতে পারি সেন্সরটা কোনো ফাংশন নেই বেকার সেন্সর তো যাই হোক কিছু করার নেই আমাদের কাছে এখন ভুল সেন্সর দিয়েছে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড 16.30 এটা এরকম দেখাচ্ছে রিডিংটা এত বাজে সেন্সর
একটাই সেন্সর আনা হয়েছে। সেন্সরটা খুবই বাজে, মানে পুরোপুরি ভুল রিডিং দিচ্ছে। এটা DST-22 না DST-21 কি দেবেন বুঝতে পারা যাচ্ছে না। ঠিক আছে, আরেকবার ট্রাই করে দেখি এটা সেন্সরটা কি সেন্সর অ্যাকচুয়ালি। সবকটা অপশনই আমরা একবার করে এনেবল করবো, ডিসেবল করবো, দেখা যায়। যত ট্রাবল শুটিং আমরা করবো তত বেশি আমরা শিখবো। না, ওটা DST-11 কিন্তু খুবই খারাপ সেন্সর। হ্যাঁ, 5 নম্বর লাগিয়েছে না 4 নম্বর লাগিয়েছে। তো সেন্সরটা খারাপ সেন্সর। হ্যালো স্যার, আমি প্রিন্সিপাল স্যার বলছিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি হ্যাঁ স্যার ডিসপ্লেতে বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ল্যাপটপ পিংটাও চালাতে হচ্ছে আইপি অ্যাড্রেসের রেসপেক্টে স্ক্রিনে, আপনি যেখান থেকে ওটাকে। হ্যাঁ, ল্যাপটপ স্ক্রিন শেয়ার করেছি। ল্যাপটপ স্ক্রিন শেয়ার করেছি হ্যাঁ। স্যার, আর সঙ্গে আমার মোবাইল থেকে একটা ভিডিও শেয়ার করেছি। এখানে ভিডিওতে প্র্যাকটিক্যালটা স্টুডেন্টদের দেখানো হচ্ছে, আর ল্যাপটপ স্ক্রিনেতে আমরা প্রোগ্রামিংটা শেয়ার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে যখন ফেসবুক লাইভ থেকে দেখা যাচ্ছে তখন এই ভিডিওটা মানে যেটা আপনি মোবাইল থেকে ইয়ে করছেন না, ওটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি। আমি সেই জন্যই বলছিলাম যে লাইভে কিন্তু খুব একটা ভালো মানে খুব ছোট করে ভিডিওটা আসছে। হয়তো ফোকাসে আসছে না, আহ, হয়তো আচ্ছা, ফোকাসে না আসছে না, ওই ফোকাসে জন্য আসছে। স্যার প্রবলেমটা হচ্ছে। ছোট করে আসছে ওটা একটু। ঠিক আছে, আমি তার মানে স্যার ওই জিনিসটা আমি একটু দেখছি। হ্যাঁ, তার মানে আপনি বলছেন আপনার ল্যাপটপের এটা প্রোগ্রামিংটা এখানে চালাচ্ছেন আর এখানে একটা মোবাইল দিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ইয়ে করুন, কারণ আমি ফেসবুক লাইভটা ইয়ে ভিডিওটা দেখছিলাম ওখানে। হ্যাঁ আচ্ছা, ওকে 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 স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার, আপনি ঠিক কন্টিনিউ আছে, করুন। ওকে স্যার। হুম। তো স্টুডেন্টের তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা ডুপ্লিকেট সেন্সর পেয়েছি, যার জন্য আমাদের কিছু প্রবলেম ফেস করতে হলো। তো যাই হোক, সেন্সরটা রিডিং পুরোপুরি ভুল দিচ্ছে। এখন টেম্পারেচার শো করছে 2.40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখন বুঝতেই পারছো রুম টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, রুম টেম্পারেচার অনেক বেশি আছে, আর হিউমিডিটি 16.8 দেখাচ্ছে। তো এই এত কম হিউমিডিটিতে আমাদের শুকিয়ে যাওয়া উচিত ছিল, মানে আমরা ড্রাই হয়ে যেতাম, ঠোঁট ফেটে যেত, মানে ডিহাইড্রেশনে মরে যেতাম। এত কম হিউমিডিটি থাকে। ক্যালিব্রেট করা যায় না এরকম, কারণ এটা ডিজিটাল সেন্সর। ক্যালিব্রেট করতে গেলে আমাকে এখান মানে আমার এখন অ্যাকচুয়াল রুম টেম্পারেচার হিউমিডিটিটাকে জানতে হবে, জেনে ওটাকে আমাকে ক্যালিব্রেট করতে হবে। এরকম ভাবে ক্যালিব্রেট করা যাবে না। যাই হোক, এবার আমরা টেম্পারেচার সেন্সরে চলে আসবো। টেম্পারেচার সেন্সরে কিভাবে কানেকশন করতে পারবো? টেম্পারেচার সেন্সরে মানে আল্ট্রাসনিকটা দেখে দেবো আগে। আল্ট্রাসনিকটা দেখো, আল্ট্রাসনিক। তো আমরা এবার আল্ট্রাসনিক সেন্সরে চলে আসছি। আমরা আল্ট্রাসনিক সেন্সরটা দেখাবো। স্যার আল্ট্রাসনিক সেন্সর কি র্যাডারে ইউজ হয় ফ্লাইটের? ইয়েস, আল্ট্রাসনিক সেন্সর র্যাডারে ইউজ হয়। এটাই লাগিয়ে এটাই লাগিয়ে আল্ট্রাসনিক সেন্সর। আর ন্যানো দিয়ে করি আমরা, এটা ন্যানো দিয়ে করি। আল্ট্রাসনিক সেন্সর বা লিঙ্কটা তাহলে খুব ভালো পাওয়া যাবে। সেটা ভালো আছে। আল্ট্রাসনিক সেন্সরটা কানেকশন করো। এবার শুনে তোমরা একটু লক্ষ্য করো, এক্সাম্পল থেকে আমরা একটা আল্ট্রাসনিক সেন্সরের প্রোগ্রাম বার করে নিচ্ছি। আল্ট্রাসনিক সেন্সর বলে না কি যে এইচসি,
অন্য কোনো গ্রাউন্ড পিনটা অন্য কোনো গ্রাউন্ড পিনে লাগিয়ে দাও, অন্য কোনো গ্রাউন্ড পিনে লাগিয়ে দাও। স্যার এখন ESP32 সাথে আল্ট্রাসনিক কানেক্ট করবেন? আমরা আরডিনো ন্যানোর সাথে আল্ট্রাসনিক সেন্সরটা কানেক্ট করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আল্ট্রাসনিক সেন্সরে আমার কাছে এক্সাম্পল নেই, তো আমরা একটা এক্সাম্পল ডাউনলোড করে নিই, কোনো প্রবলেম নেই। ডাউনলোড করার পরে পিন নাম্বারটা বললেন? হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে। স্যার SR4 বলতে সিরিয়াল নাম্বার? এটা একটা মডেল নাম্বার আল্ট্রাসনিক সেন্সরের মডেল নাম্বার HCSR04, দেখতে পাচ্ছ তো মডেল নাম্বারটা? হ্যাঁ স্যার। তো এখানে থেকে ইন্টারনেটে সার্চ করে আমি কত সুন্দর বার করে নিলাম। এটা কিন্তু তোমাদেরকে এরকম করতে হবে। যাই হোক, এখানে অনেক কিছু কোড দেওয়া রয়েছে, মানে ডিসপ্লে অ্যাটাচ করা রয়েছে, মানে বহু রকম কিছু দেওয়া রয়েছে, স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এখানে। তোমরা একটা এরকম বোর্ড কিনতে পারো, এই যে বোর্ডটা, এটাকে বলা হয় ব্রেডবোর্ড। আমার কাছে আছে ব্রেডবোর্ড, একটা এরকম কিনতে পারো। যে ব্রেডবোর্ড, এটা খুব দরকারি জিনিস, যারা সবাই শিখছে তাদের জন্য খুব দরকারি জিনিস। কোনো রকম সোল্ডারিং, হ্যাঁ, কোনো রকম সোল্ডারিং করতে হয় না, খুব ভালো জিনিসটা। আচ্ছা, আল্ট্রাসনিক সেন্সরটাতে কানেকশন এখানে তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ আল্ট্রাসনিক সেন্সর কিরকম ভাবে কানেকশন করা হয়েছে। তুমি কানেকশনটা করো। আল্ট্রাসনিক সেন্সরে কানেকশন করা হচ্ছে যে 5 ভোল্টের সাথে আল্ট্রাসনিক সেন্সরে VCC জয়েন করা হচ্ছে, মানে ভোল্টেজ পিনটাকে D2 পিনের সাথে, মানে ডিজিটাল 2 পিনের সাথে জয়েন করা হচ্ছে। ইকো পিনকে, ইকো পিনকে জয়েন করা হচ্ছে। আর D3 পিনের সাথে ট্রিগার পিন জয়েন করা হচ্ছে। D2 এর সাথে ইকো পিন, D3 এর সাথে ট্রিগার, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড জয়েন করা হচ্ছে। দেখো ক্যামেরাতে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। আমাদের এই কলেজে একজন স্টুডেন্ট, ও তোমাদেরকে কানেকশন গুলো করে দেখাচ্ছে। D2 ইকো আর D3 ট্রিগার। স্যার এখন কি ডিস্টেন্স মেজার করবেন নাকি? ইয়েস, আমরা ডিস্টেন্স মেজার করব। ঠিক আছে, আমরা নেট থেকে একটা কোড জাস্ট ডাউনলোড করলাম। এখানে কি করা আছে, প্রথম লাইন দেখো, ডিফাইন ইকো পিন 2। তো এই আল্ট্রাসনিক সেন্সরের যে ইকো পিনটা, সেটা আমরা আরডিনো ন্যানো 2 নম্বর পিনের সাথে জয়েন করেছি। এন্ড ডিফাইন ট্রিগার পিন 3, তো ট্রিগার পিনটাকে 3 নম্বর পিনের সাথে জয়েন করেছি। এবার কি মেজার করবে, ডিস্টেন্স মেজার করবে। তো সেটআপের মধ্যে সেই সিরিয়াল বিগিন 9600 বাই ডিফল্ট করা আছে।
আর এখানে ট্রিগার পিন দেখো আউটপুট। আমি বলেছিলাম যে ট্রিগার পিন আমরা ট্রিগার করছি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি থেকে, মানে কি ট্রিগার পিনটা আউটপুট দিচ্ছে, একটা সিগন্যাল আউটপুট দিচ্ছে, যে সিগন্যালটাকে আমরা ট্রিগার করছি। আর দেখো পিন মোড ইকো পিন ইনপুট। ইকো পিন মানে কি আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি যে রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে ফিরে আসছে, মানে সেন্সরের কাছে ফিরে আসছে, সেটা ইনপুট নিচ্ছে, সেটা ইকো পিন রিসিভার স্যার। ঠিক আছে। হ্যাঁ বলো, কিছু বলছিলে? স্যার বললাম রিসিভার। হ্যাঁ রিসিভার, মানে রিসিভার এন্ড ইকো বেসিক্যালি একই জিনিস। ইকো মানে হচ্ছে তোমার ওখানে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ইকো হয়ে ফিরে আসবে, বলে ইকো পিন বলেছে, যাই হোক রিসিভার পিন। তো আমরা এটাকে আপলোড করব, তার জন্য প্রথমে আমরা সিলেক্ট করে নিচ্ছি আরডিনো ন্যানো সিলেক্ট করব, কারণ এটা ন্যানো। আরডিনো ন্যানো সিলেক্ট করলাম, এন্ড ওটার পোর্ট সিলেক্ট করছি, কম পোর্ট করে লাগানো আছে, এন্ড কোডটা আপলোড করছি। কোড আপলোড হয়ে গেছে। এবার আমরা সিরিয়াল মনিটর খুললাম, সিরিয়াল মনিটর খুলে দেখো ডিসটেন্স ওখানে শো করে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ডিসটেন্স শো করছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা এটা ডিলেটাকে কমিয়ে দিই, একটু ডিলেটাকে কমাই। এখানে ডিলে দেওয়া আছে ডিস্টেন্স ডিউরেশন। হ্যাঁ দেখো তোমরা এখানে ডিসটেন্সটা শো করছে, কিন্তু ডিসটেন্স শো করছে না সেটা নয়। দেখো আল্ট্রাসনিক সেন্সরের সামনে দেখো ওরা হাত রাখছে, তো সেন্টিমিটার শো করছে ডিসটেন্সটা। যত হাতটা কাছে আছে দেখো সেন্টিমিটার কমতে থাকছে, এবার হাতটা দূরে নিয়ে যাও তুমি, আর দূরে নিয়ে যাও সেন্টিমিটার বাড়তে থাকছে। দেখতে পাচ্ছ ডিসটেন্স সেন্স করছে আল্ট্রাসনিক সেন্সরটা। হ্যাঁ স্যার। এরকম তো এটা আরো ভালো স্যার দেখতে পাচ্ছি স্যার। করছি, একটা ডিলে এখানে দিয়ে স্যার এখানে ডিলে মাইক্রোসেকেন্ডস দেওয়া আছে, ওখান থেকে কি চেঞ্জ হবে? স্যার একটা আমি কোয়েশ্চেন এখানে ছিল। ডিলে দিয়ে দিলাম, সিম্পল, মানে ডিলে দিলে। হ্যাঁ বল। স্যার ফ্লাইটের যে আল্ট্রাসনিক সেন্সরটা ইউজ হয় ওর ইউনিটটা কি সেন্টিমিটারই ধরা হয়? না না, এরকম কোনো মানে নেই। আমি আজকে এখানে ক্যালকুলেশনটা সেন্টিমিটারে করেছি বলে সেন্টিমিটারে আসে। ও আচ্ছা 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 আমি মিলিমিটারে করি, আমি এক্ষুনি ক্যালকুলেশন করে দেখাচ্ছি ফর্মুলা দিয়ে, আচ্ছা আচ্ছা তো আচ্ছা মিলিমিটারে ঠিক আসে। আছে এটা কোনো ঠিক আছে। এই দেখো আমি ডিলে দিয়েছি, ডিলে দেওয়ার জন্য কি হয়েছে, 1 সেকেন্ড অন্তর অন্তর ও ইয়েটা দিচ্ছে, রিডিংটা দিচ্ছে। আমি 1 সেকেন্ডে একটা ডিলে দিয়েছি, খুব ভালো করে লক্ষ্য করো। আর এই ভালো করে লক্ষ্য করো, সামনে ব্রেডবোর্ডটা রাখা হয়েছে, মানে 3 সেন্টিমিটার ডিসটেন্সে আছে। ব্রেডবোর্ডটা আমি সরালাম, 5 সেন্টিমিটার 9 সেন্টিমিটার ডিসটেন্সে গেল। এবার এটাকে ব্রেডবোর্ডটা পুরো সরিয়ে দিলাম, দূরে আমি রেখে দিয়েছি। দেখো কত সেন্টিমিটার আসছে, দেখো তো ওখানে ক্লাসরুমের দেওয়ালের কাছে গিয়েও রিফ্লেক্ট হয়ে আসছে, কত সেন্টিমিটারটা আছে ওইদিকে, ওই কোণার দিকে কোনো ক্লাসরুমের দেওয়াল থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, তো অনেক দূরের ডিসটেন্সও মেজার করছে, কত দূরে অবজেক্টটা আছে। এবার আমি যদি ওর সামনে আবার একটা কিছু নিয়ে আসি, এই বোর্ডটা নিয়ে এলাম, আবার সামনে নিয়ে এলাম, দেখো কমে গেছে। বুঝতে পারলে তো আল্ট্রাসনিক সেন্সর কিরকম ভাবে কাজ করলে বোঝা যাচ্ছে, ক্লিয়ার জিনিসটা? তুমি যদি বুঝতে না পারো বলো, আমি আবার বোঝাচ্ছি। স্যার রিপিট করুন স্যার। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন থাকে? রিপিট করুন স্যার, রিপিট করুন স্যার। হ্যালো স্যার। রিপিট করছি। তো আল্ট্রাসনিক সেন্সর ফার্স্টে যে কানেকশন করলাম, আমি আরেকবার রিপিট করছি আল্ট্রাসনিক সেন্সরটা। আমি এগুলো হাত দিয়ে দিয়ে দেখাই, ঠিক আছে? দেখো আল্ট্রাসনিক সেন্সরটা যে কানেকশন আমাদের করা হয়েছে, আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ারিং এর সাথে সাথে তোমার ভিডিওটাও লক্ষ্য করো, যে আরডিনো বোর্ডের 5 ভোল্ট যে পিনটা, 5 ভোল্ট আউটপুট, 5 ভোল্ট আউটপুটের সাথে আমরা আল্ট্রাসনিক সেন্সরের ভিসিসি পিন জয়েন করেছি। ভিসিসি পিন জয়েন করেছি, পেন নিডল এটা না, ভিসিসি পিন জয়েন করেছি। তোমাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে, দেখো 5 ভোল্ট পিনের সাথে ভিসিসি পিন জয়েন করা আছে। আর D2 আরডিনো D2 পিনের সাথে আল্ট্রাসনিক সেন্সরে ইকো পিন আর রিসিভার পিন জয়েন করা আছে, যেটা কিনা ইনপুট পিন আল্ট্রাসনিক সেন্সরে জয়েন করা আছে। এবার D3 আর আরডিনো ন্যানো D3 পিনের সাথে
ট্রিগার পিন, আল্ট্রাসনিক সেন্সরে ট্রিগার পিন জয়েন করা আছে, যেটা কিনা একটা আউটপুট পিন জয়েন করা আছে। আর আরডিনো ন্যানোর গ্রাউন্ড পিনের সাথে মানে জিএনডি পিন, যেটা নেগেটিভ অ্যাকচুয়ালি ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ, তার সাথে আল্ট্রাসনিক সেন্সরে গ্রাউন্ড পিন, নেগেটিভ ভোল্টেজ পিনটা জয়েন করা আছে। তো এইভাবে জয়েন করার পরে আমরা চলে গেছি প্রোগ্রামিং পার্টে, যেখানে প্রোগ্রামিং পার্টেতে দেখো পিন মোড, হোয়াইট সাইডে পিন মোড, এই যে জায়গাটা আমি এটা হাইলাইটেড করলাম। ট্রিগার পিন আউটপুট, ট্রিগার পিন তো আউটপুট দেবে, একটা সিগন্যাল আউটপুট দেবে, সেই সিগন্যালটা দেওয়ালে রিফ্লেক্ট হয়ে আবার আমার কাছে ফিরে আসবে, সেই ট্রিগার পিন আউটপুট। আর যে আমার কাছে ফিরে এলো, ফিরে আসার সময় ইকো পিন কি করে রিসিভ করবে, তো এই জন্য ইকো পিনকে ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট এন্ড ইনপুট, এই জিনিসটা ক্লিয়ার করে বুঝে নাও, ঠিক আছে। আর বাকি এখানে যেটা দেওয়া আছে যে সিরিয়াল বিগিন, মানে সিরিয়াল যে বিগিন হচ্ছে কমিউনিকেশন পোর্টটা, সেটাই এই স্পিডে বট রেটে 9600 বট রেটে বিগিন হচ্ছে, শুরু হচ্ছে। আর প্রথমেই এই সিরিয়াল প্রিন্ট এলএন, মানে সিরিয়াল এলএন প্রিন্ট এলএন মিন্স হচ্ছে পরের লাইনে কি ওটা প্রিন্ট হবে, আল্ট্রাসনিক সেন্সর দিয়ে মডেল নাম্বার টেস্ট, জাস্ট এই লাইনটা ওখানে আমাদের প্রিন্ট করছে। আর এই সিরিয়াল প্রিন্ট, এটা আমাদের আরডিনো উনো 8 লেখা আছে, এটাকে আমরা ন্যানো করব, কোনো ব্যাপার না, ন্যানো ইউজ করছি, ন্যানো। তাহলে প্রিন্ট হবে এটাই আরডিনো ন্যানো, কোনো প্রবলেম নেই। আর এখানে দেখো যে ট্রিগার পিন সেন্ড করছে সিগন্যাল 2 মিলিসেকেন্ডস এর রেসপেক্টে সিগন্যালটাকে সেন্ড করছে। আর ট্রিগার পিন মানে 2 মিলিসেকেন্ডস এর রেসপেক্টে সিগন্যালটা হচ্ছে বন্ধ করছে সেন্ড করা। আর 10 মিলিসেকেন্ডের মানে 2 মিলিসেকেন্ডস বন্ধ করছে এন্ড 10 মিলিসেকেন্ডস এর রেসপেক্টে সিগন্যালটা আবার ছাড়ছে, মানে 2 মিলিসেকেন্ড বন্ধ করছে আবার 10 মিলিসেকেন্ড ছাড়ছে, এইভাবে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা ক্রিয়েট করছে ট্রিগার পিন। আর ইকো পিন কি করছে, অলওয়েজ হাই, মানে ওর ইকো পিন অলওয়েজ রিসিভ করে চলেছে এই ফ্রিকোয়েন্সিটাকে। আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি এখানে আমরা ক্রিয়েট করছি, কি করে ক্রিয়েট করছি, 2 মিলিসেকেন্ডস এর রেসপেক্টে আমি ট্রিগার পিনটাকে বন্ধ করছি, আবার 10 মিলিসেকেন্ডের রেসপেক্টে আমার ট্রিগার পিনটাকে অন করছি, যার জন্য একটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হচ্ছে। তা আমরা যদি এইখানে মিলিসেকেন্ডস গুলো চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিটা বেরোবে, দেখবে যেই ফ্রিকোয়েন্সি বেরোক না কেন, তার যে স্পিড সেটাও চেঞ্জ হয়ে যাবে রেসপেক্টিভলি। তার জন্য আমাদের ক্যালকুলেশনটা ভুল আসে, এখানে বাই ডিফল্ট ক্যালকুলেশন এখানে করা রয়েছে। আর আমরা যেটা বলেছিলাম শব্দের গতিবেগের যে ক্যালকুলেশনের ফর্মুলাটা, সেটা এখানে বসা রয়েছে, দেখো ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় ডিস্টেন্স ইকুয়াল টু ডিউরেশন, মানে যেই ডিউরেশন ধরে ও রিসিভ করলো, ছাড়লো আর রিসিভ করলো, তার মাঝখানে যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটা ইনটু 0.034/2, এই যে ফর্মুলাটা এখানে পুট করা আছে, এই ফর্মুলাটা যখন আমরা কোডিং এ পুট করি, দিস ইজ দ্য অ্যালগরিদম। আগের দিন অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছিল স্যার অ্যালগরিদম কি, তো এটা একটা ছোট্ট অ্যালগরিদম, একটা ছোট্ট ফর্মুলা। এর জন্য আমরা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিকে মেজার করে, আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি স্পিডকে মেজার করে আমরা ডিসটেন্স বার করতে পারছি। তো যাই হোক, আবার এর প্রোগ্রামটা বার্ন করছি আমি। প্রোগ্রামটা আরডিনো ন্যানোর মধ্যে আপলোড হয়ে গেছে, আমরা সিরিয়াল মনিটরে দেখছি, এই যে যা যা বলেছিলাম আল্ট্রাসনিক সেন্সর টেস্ট উইথ আরডিনো ন্যানো। এবার ডিসটেন্স দেখো 15 সেকেন্ডস, ও হাতের সামনে ধরেছে, সেটা 15 সেকেন্ডস, অ্যাকচুয়ালি হাতে এই আঙুলের মাঝখানে ফাঁক আছে বলে প্রবলেমটা হচ্ছে। এই বোর্ডটা দেখো, ডিসটেন্স দেখা যাচ্ছে 6 সেন্টিমিটার দূরে আছে, একটু দূরে নিয়ে যাও, একটু দূরে নিয়ে যাও, আর দূরে নিয়ে যাও, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার, যত আস্তে আস্তে ওটা সরাচ্ছে দূরে, তত সেন্টিমিটার বাড়ছে। এবার ডাইরেক্টলি আমাদের ক্লাসরুমের দেওয়ালে গিয়ে ফ্রিকোয়েন্সিটা ধাক্কাকে আবার ফিরে আসছে, তো ক্লাসরুমের দেওয়ালটা 2964 সেন্টিমিটার দূরে আছে, 2964 সেন্টিমিটার দূরে। এবার এই সেন্টিমিটারটাকে একটা কাজ করি, আমরা মিটারে কনভার্ট করি, ঠিক আছে। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার ফর্মুলা কি তোমরা কেউ বলো, সেন্টিমিটারকে মিটারে কিভাবে কনভার্ট করি? 1000 দিয়ে ডিভাইড করলে আল্ট্রাসনিক সেন্সরে বেসিক্যালি কোনো রেঞ্জ নেই, আল্ট্রাসনিক সেন্সরকে আমরা হিসেবে কাজ করাতে পারি, এরকম কোনো ব্যাপার নেই। আল্ট্রাসনিক সেন্সরে একটা ফিক্সড রেঞ্জ আছে, 100 দিয়ে এটা 400 মিটার, যাই হোক এটা 400 মিটার, কিন্তু HC04 ওটার মধ্যে লেখা রয়েছে, এটা 400 মিটার। যাই হোক, সেন্টিমিটার থেকে আমি মিটারে কনভার্ট করব, কি করে কনভার্ট করব, 100 দিয়ে আমরা ডিভাইড করব, তাই তো 100 দিয়ে বললাম তো স্যার। হ্যাঁ স্যার 100। এখানে একটা ফর্মুলা তৈরি করি, এই যে ডিসটেন্সটা প্রিন্ট করছে, ঠিক আছে। এই আগে আমরা একটা ইন্টিজার নিয়ে নিই, এখানে ডিসটেন্স নেওয়া আছে, ইন্টিজার ডিসটেন্স, আরেকটা আমরা নিয়ে নিই, জাস্ট এই লাইনটাকে কপি করলাম,
নিচে পেস্ট। আচ্ছা দেখো তোমাদের আমি লাইভ প্রোগ্রামিং করা দেখাচ্ছি, খুব মন দিয়ে শিখবে জিনিসটা। এই যে আরেকটা যে আমরা ইন্টিজার নিয়েছি ডিস্টেন্স, ওটাকে লিখলাম ডিস্টেন্স 1, খুব ভালো করে লক্ষ্য করো ডিস্টেন্স 1 লিখেছি, ঠিক আছে। এবার এই ডিস্টেন্স 1টাকে আমি জাস্ট এখান থেকে কপি করলাম যাতে আমার কোনো ভুল না হয়। কপি করে চলে আসছি নিচে, যেখানে এই যে ডিস্টেন্স লেখাটা রয়েছে ঠিক ওর নিচে, ওখানে গিয়ে পেস্ট করব, ঠিক আছে। ডিস্টেন্স 1 ইকুয়াল টু কি আছে, আমার যে আগের ডিস্টেন্সটা ছিল এই ডিস্টেন্স ডিভাইডেড বাই কত 100, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে কি আমার যে আগের ডিস্টেন্সটা ছিল সেন্টিমিটারে, সে ডিস্টেন্স মিটারে এসে গেল। মিটার, ঠিক আছে। এবারে মিটারে আসবে, তো দেখা যাক এই অবস্থায় আমি কোডটাকে ডাইরেক্ট ওখানে বান করে দিই, কি হয়। ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক হবে, আমরা ট্রাভেল শুটিং করবো, কোনো প্রবলেম নেই। আপলোড হয়ে গেছে, যাই হোক দেখা যাক কি দিচ্ছে। না ডিস্টেন্স এখনো দিচ্ছে না, ও শুধু ডিস্টেন্সটাই দিচ্ছে, ডিস্টেন্স 1টা যেটা আমরা মিটারে কনভার্ট করলাম সেটা দিচ্ছে। স্যার কেন ওখানে দিচ্ছে না? ওখানে সিরিয়াল প্রিন্টে ওখানে ডিসটেন্স 1 মিটার হবে স্যার। রাইট, একদম রাইট, একদম রাইট, यस একদম রাইট, একদম রাইট। এখানে সিরিয়াল পিন ডিস্টেন্স 1 করতে হবে, তো ডিস্টেন্স 1 ডিসটেন্স 1 হ্যাঁ। আগে সিরিয়াল পিন এটাকে কপি করি, আগে কপি করলাম এটাকে সিরিয়াল পিন, না এটা না, স্যার নিচে সেন্টিমিটারটাকে মিটার করতে হবে, ওর নিচে। না না ওটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আমার তো ডিস্টেন্স 1 প্রিন্ট করা, ঠিক আছে। এইবার দেখ স্যার তাহলে তো সিরিয়াল কুড়িটা প্রিন্টটা show স্যার করবে না? সেন্টিমিটারই দেখাবে স্যার। সেন্টিমিটার দেখাবে, কিন্তু তার সাথে আরেকটা রিডিংও দেখাবে, সেটা মিটারে রিডিং, মিটার লেখা থাকবে না কিন্তু রিডিংটা দেখাবে। দেখ লোড হয়ে গেছে। স্যার প্রিন্ট লাইনটা মিটারে হবে নাকি? প্রিন্ট সিরিয়াল প্রিন্ট, আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এটাকে এলিয়েন করে সিরিয়াল থেকে কপি ডিসটেন্স 1টা পরে হবে তো। আরে বাবু ভাই বাইরে গেছি, ভাই আমি তোমার টিভি দেখছি। পরের লাইন করে দিলাম, আর এই সেন্টিমিটারটাও পরের লাইনে আছে, ঠিক আছে কোনো প্রবলেম নেই। ডিস্টেন্সটা শো করছে, পরের লাইনে ডিস্টেন্স 1 শো করছে, ঠিক আছে। দেখা যাক কি আসে। সেন্টিমিটারটা বড় লাইনে চলে আসছে, এটা এত বেশি কেন দেখাচ্ছে সবাই? স্যার লাস্টে যে সিরিয়াল প্রিন্ট লাইনে সেন্টিমিটার লেখা, ওর জন্য সেন্টিমিটার আসছে না তো? সেন্টিমিটার ওটাকে না 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 ওটা কোনো ব্যাপার নেই। দেখো আমি সেন্টিমিটারটাকে ওখান থেকে অবসলিউট করে দিচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এখান থেকে বন্ধ করে এখানে ক্যালকুলেশনের প্রবলেম সিরিয়াল হচ্ছে। প্রিন্ট করবে ডিসটেন্স এই থেকে, না কোনো ক্যালকুলেশনের প্রবলেম নেই। এটাকে অফ করলাম, এটাকে এলাইন করে দিচ্ছি। দুটো লাইনে শুধু একটা জায়গায় সেন্টিমিটার, একটা জায়গায় আমার মিটার শো করবে, ঠিক আছে। এবার দেখা যাক হয়েছে ক্লিয়ার জিনিসটা। স্যার সেন্টিমিটার উঠে গেল। সেন্টিমিটার উঠে গেছে, ওইটাতে মিটার করলে ওইটাতেই মিটার আসবে। প্রথম লাইনটা স্যার যেখানে স্যার ডি লাই লেখা 1000 আছে ওখানে স্যার 1000। না না ঠিক আছে, দেখো প্রথম লাইনটা আছে দেখো সেন্টিমিটারে 2966 সেন্টিমিটার,
তারপরের লাইনটা 29 মিটার আসছে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? খুব ছোট ডিস্টেন্স যেটা 100 সেন্টিমিটারের নিচে আছে ওটাকেও কনভার্ট করতে পারছেন 100 দিয়ে ডিভাইড করার পরে ওর কাছে একটা এরর আসছে, সেটা জিরো শো করছে। এই হাতটা সামনে রাখলাম, দেখো 5 সেন্টিমিটার দূরে আমার হাতটা, 4 সেন্টিমিটার দূরে, আর 100 দিয়ে ডিভাইড করছে, ডিভাইড করার জন্য জিরো শো করছে। ওকে আমরা তা দুটোই ইন্টিজার আসছে। ধরেছি, আমরা যদি এটাকে ফ্লোট ভ্যালু করতাম, হ্যাঁ আসছে তো, সেন্টিমিটার আসছে, মিটার আসছে, আমাদের ইন্টিজার ধরেছি সেই জন্য এই জিনিসটা আসছে। আমরা যদি ইন্টিজার না ধরে তো ফ্লোট ভ্যালু ধরতাম, ফ্লোট ভ্যালু ধরলে এই প্রবলেমটা হতো না। ঠিক আছে, আমরা ফ্লোট ভ্যালু ধরি, কি হয় দেখি। স্যার ইউনিটটা শো করবে না ইন্টিজার তাহলে? ধরেছি, ইন্টিজারটাকে ফ্লোট করে দিচ্ছি, এটাকে ফ্লোট ভ্যালু করে দিলাম। আচ্ছা, ফ্লোটটা FLO80 না, FLO80, FLO80 স্যার। FLO80 ফ্লোট ভ্যালু করে দিলাম, ফ্লোট ভ্যালু করে দিলাম। ঠিক আছে, এবার দেখা যাক। তোমরা এরকম ভাবে রেসপন্স করবে না, রেসপন্স আমি বুঝতে পারবো না তোমরা কতটা বুঝছো। হ্যাঁ দেখছি স্যার, দেখছি রেসপন্স দেখো করছি। ফ্লোট ভ্যালু দেওয়ার জন্য এবার পয়েন্টে আসছে, এবার দেখো পয়েন্টে ভ্যালু দিচ্ছে খুব সুন্দরভাবে, সেন্টিমিটার আর মিটার দুটো আলাদা আলাদা করে ভ্যালু দিচ্ছে। স্যার এটা ফ্লোটের জন্য এরকম এলো? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ফ্লোটের জন্য, স্যার কারণ এটা পয়েন্টের ফ্লোটের পরে জন্য দুটো এরকম ডিজিট হলো? নিচ্ছে বাই ডিফল্ট। স্যার এটা হ্যাঁ, ফ্লোটের ফ্লোট জন্য ভ্যালু এরকম দিচ্ছে, হলো? আগে তো ইন্টিজার ভ্যালু দিচ্ছিলেন, ইন্টিজার মানে কি? হ্যাঁ, ফ্লোটের জন্য হয়েছে। প্রথমত ইন্টিজার ধরা ছিল, ইন্টিজার কি করবে, তোমাকে তো একটা রাউন্ড ফিগার নেবে, তো পয়েন্টের পরে কোনো ভ্যালু দেবে না। যে ফ্লোট ভ্যালু নিলাম তার জন্য পয়েন্টের পরে ভ্যালুটা শো করবে। চলে আসবে। হ্যাঁ স্যার। স্যার ইউনিটটা শো ক্লিয়ার করবে জিনিসটা? না? দেখো 2963.54 সেন্টিমিটার, সেটাকেও ক্যালকুলেশন করে 29.63 মিটার শো করছে। এই জিনিসটা ক্লিয়ার হলো তো? সেন্টিমিটার থেকে আমরা কেরকম ভাবে মিটারে গেলাম, কেরকম ভাবে ফর্মুলা কনভার্ট ক্লিয়ার স্যার, ফর্মুলা আমরা ক্লিয়ার। কেরকম ভাবে প্রোগ্রামে পুট করতে পারি, সেই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার। ঠিক আছে, তো আরেকটা সেন্সর আমার যে দেখানোর একটু ইচ্ছা আছে আজকে, দেখি টাইম হবে কি, হ্যাঁ দেখছি হয়ে যেতে পারে। দেখো স্যার এইখানে আজকে তোমরা কি হয়ে কি গেলে ভালো শিখলে, হয়। একটা প্রোগ্রামের মধ্যে পিন কিরকম ভাবে সিলেকশন করতে হয় সেটা তোমরা শিখলে। ঠিক আছে, ফর্মুলা কিরকম ভাবে পুট করতে হয় সেটা তোমরা শিখলে। মানে বেসিক্যালি ছোট অ্যালগরিদম কিরকম ভাবে পুট করতে হয় সেটা তোমরা শিখে গেছো। তো সেখানে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করাও তোমরা শিখে গেছো। আর আমাদের হাতে একটা ডুপ্লিকেট সেন্সর এসে পড়েছিল, সেটা ডুপ্লিকেট কি অরিজিনাল সেন্সর সেটা কি আমরা বার করবো সেটাও আমরা বুঝে গেলাম যে কি করে বার করতে হয়। তো যাই হোক, পরের দিন আমরা একটা অরিজিনাল হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সর আনার চেষ্টা করব। তো এখন আমরা একটা কাজ করি, এনটিসি দিয়ে একটু টেম্পারেচার মাপার চেষ্টা করি। তার জন্য আমার একটু টাইম লাগবে, জাস্ট আমাকে 5টা মিনিট সময় দাও, আমি জিনিসটা করছি। ঠিক আছে, একটু 5 মিনিট টাইম, ওকে স্যার। একটু 5 মিনিটের আমি একটা ব্রেক নিচ্ছি। আমাদের হিটার আছে, হিটার আছে, হিটার এটা আমরা সব এটাতে 2.7 কিলো বার করছি, আমি এনটিসি দিয়ে এটা বার করছি,
তো 4.7 মিটার একটা সিরিজে কানেক্ট করো। সিরিজ কাটা নেই, দাঁত দিয়ে শুনে নিতে কাটা না। এটা 4.7 কে তুমি মেজারমেন্ট করেছো? ঠিক আছে, এটা সিরিজে কানেক্ট করো। আর একটা ক্যাপাসিটর বার করতে হবে। হ্যাঁ, ন্যানোতে এডিসি টা খুব স্মুথ। জাম্পার কেটে নিতে পারো, জাম্পার কেটে নাও। কেটে নিয়ে বলছি তুমি আগে এটা সিরিজে কানেক্ট করেছো এমপিসির সাথে? রেজিস্টারটা সিরিজে কানেক্ট করেছো? হ্যাঁ, এই ব্রেক বোর্ডের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, পুরো ব্যাপারটা এখানে ঢুকবে 3.3 ভোল্ট ঢুকবে। হ্যাঁ আছে তো, সব আছে। মেল টু মেল সব আছে। আর এই ক্যাপাসিটরটা এর সাথে হচ্ছে নেগেটিভ সাইড আছে। সাদা পিন দরকার। পেন্টে ড্রয়িং করছি, ড্রয়িংটা পেন্টে করে দিচ্ছি। পেন্ট সার্কিটের ড্রপ এটা। আচ্ছা, হ্যালো, আমার কথা তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন হ্যাঁ স্যার। স্যার বলুন স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি আবার ফিরে এসেছি। তোমরা একটু দেখো, আমি পেইন্টে কিছু জিনিস ড্র করছি। ঠিক আছে, লাইক এই গোল মতো ছোট জিনিসটা খুবই বাজে ড্রয়িং করলাম, যাই হোক। গোল মতো ছোট জিনিসটা যদি এনপিসি হয়, এখান থেকে দুটো ওয়্যার বেরিয়েছে। একটা ওয়্যারের সাথে ডাইরেক্টলি আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি। স্যার আপনি পেন্টিং এর মাধ্যমে বোঝাচ্ছেন এটা? হ্যাঁ, পেন্টিং এর মাধ্যমে বোঝাচ্ছি। যাই হোক, আচ্ছা সেখানে হচ্ছে এটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4.7 কে, আর এটা হচ্ছে এনটিসি। ঠিক আছে, এবার এই যে 4.7 কে হোম এলো, এখান থেকে আমি কানেক্ট করলাম
এই জায়গাটায় 3.3 ভোল্ট পজিটিভ। ঠিক আছে, এইবারে এই জায়গার সাথে আর এই জায়গার সাথে আমি একটা ক্যাপাসিটর কানেক্ট করে নিলাম। বাজে ড্রয়িং হয়েছে, পেন্টিং ছাড়া আমার কাছে আপাতত কিছু নেই। যাই হোক, এই ক্যাপাসিটরটা যেটা কানেক্ট করেছি সেটা হচ্ছে 10 μF। এটা কত ভোল্টের আছে? 63 ভোল্ট নাকি 50 ভোল্ট? 10 μF 50 ভোল্ট একটা ক্যাপাসিটর জয়েন করেছি। আর এই সাইডটা, এই যে সাইডটা, এটা আমরা গ্রাউন্ডের সাথে জয়েন করি। সার্কিটটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এখানে। এই যে ক্যাপাসিটরটা, এখানে 10 μF 50 ভোল্ট ক্যাপাসিটর, সেটা এনটিসি জাস্ট দুটো ওয়্যারের সাথে জয়েন হয়ে গেছে। এবার ক্যাপাসিটর যেটা পজিটিভ দিক, সেদিক থেকে একটা রেজিস্ট্যান্স জয়েন হয়ে বাইরে বেরিয়েছে, এটা 3.3 ভোল্টের সাথে আমরা জয়েন করব। আর এটা গ্রাউন্ড সাইড, গ্রাউন্ড এখান থেকে একটা ওয়্যার বার করে এখানে একটা ওয়্যার বার করে গ্রাউন্ড সাইডে দিলাম মেইন ওয়্যার। ঠিক আছে, আর এখান থেকে এটা বার করে 3.3 ভোল্টের উপর 3.3 ভোল্ট একটা পাওয়ার এখানে রেফারেন্স ভোল্টেজ। বুঝতে পারলে? আমরা রিড করব অ্যাকচুয়ালি ভ্যালুটা এখানে, এই পয়েন্টে ভ্যালুটা আমরা রিড, এইখান থেকে যে পয়েন্টে আমরা ভ্যালুটা পাবো সেটা আমরা রিড, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স ভ্যালু পাবো। আমরা অ্যানালগ পিন দিয়ে রিড করব, আরডিনো ন্যানো অ্যানালগ পিন। পিন না, এটা পিন না, এটা হচ্ছে বলছি এটা 3.3 ভোল্ট থেকে আমি পাওয়ারটা দিলাম এখানে, এটা এদিকের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, এটা 3.3 ভোল্টে দিলাম। এবার এখান থেকে একটা মেল টু ফিমেল জাম্পারটা ওয়্যার দেওয়া আমাদের, এই 3.3 থেকে আবার আমি নিলাম, নিয়ে রেফারেন্সে দিলাম। রেফারেন্সে দিলাম, রেফারেন্সে দিলাম, রেফারেন্স ভোল্টেজের মধ্যে চলে গেল। এইবারে এই 3.3 ভোল্ট একটা যাবে ডিসকানেকশন হচ্ছে না। ঠিক আছে, 3.3 ভোল্ট পেয়ে গেল। এবারে এই সাইডটা হচ্ছে গ্রাউন্ড হবে, এই সাইডটা গ্রাউন্ড ভোল্টেজটা গ্রাউন্ড দিয়েছো, এই সাইডের সাথে গ্রাউন্ড জয়েন করো, কেটে নাও। এটা একটা মেল টু মেলকে দুটো গ্রুপ রয়েছে, মেল টু মেল। আমরা এই জায়গার এডিসি ভ্যালুটা মাপবো, মানে একটা ফিমেল টু ফিমেল কাটছে। অ্যানালগ সেন্সরের কানেকশন একটু টাফ হয়, কারণ যেহেতু এটা অ্যানালগ সেন্সর, ডিজিটাল সেন্সর অ্যাকচুয়ালি খুব ইজি ইউজ করা, যেহেতু ডিজিটাল সেন্সরটা।
ঠিকঠাক কানেকশন করতে পারলে ঠিক রিডিং পাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। বেসিক্যালি এই যে সার্কিটটা, এটা আমারই ডেভেলপমেন্ট করা। অ্যানালগ সেন্সরের সার্কিট তুমি যেরকম খুশি ডেভেলপমেন্ট করতে পারো, সেরকম ভাবেই তোমার কোডটাও ডেভেলপ করতে হবে। অনেক রকম এক্সপেরিমেন্ট করার পরে আমি সার্কিটটা বুঝতে পেরেছি যে এরকম ভাবে করলে ভ্যালুটা খুব সুন্দর পাওয়া যায়। স্যার এটা এনটিসির কানেকশন হচ্ছে? হ্যাঁ, এনটিসি কানেকশন আছে। ছবিতে যেরকম আমি এঁকেছি, ড্রয়িং করেছি, বাজে ড্রয়িং করেছি, সেই রকমই কানেকশনটা করছি। না না স্যার, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা আমি অ্যানালগ পিন A0 তে কানেক্ট করি। A0 দিয়ে আমরা বেসিক্যালি এই সার্কিটটার লজিকটা কি জিনিসটাকে বোঝাই একটু। কি হচ্ছে, এনটিসি মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যার ভ্যালু হচ্ছে 100K। আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, কার মাইক্রোফোন এখানে অন করা আছে একটু অফ করবে, প্রবলেম হচ্ছে আমার। তো এনটিসি 100K বেসিক্যালি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ও 100K 100 কিলো ওহম ভ্যালুটা দেয়। ঠিক আছে, এবার যত টেম্পারেচার বাড়বে আস্তে আস্তে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ওর ভ্যালুটা কমতে থাকে। আমি এখানে কি করলাম, এনটিসির সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স মানে সার্জ রেজিস্ট্যান্স যোগ করলাম। 3.3 ভোল্ট ওখানে সাপ্লাই করছি, তার মানে কি এই রেজিস্ট্যান্স থেকে 3.3 ভোল্ট পুরোপুরি এখানে আসছে না। এখান থেকে আমি একটা গ্রাউন্ড সাপ্লাই করছি, তাহলে আমি এখান থেকে যে ভ্যালুটা পাবো, আমরা এই রেজিস্ট্যান্স ভ্যালুটা জানি 4.7 k ওহম আমরা ওখানে অ্যাটাচ করেছি, আর এনটিসি ভ্যালু আমরা জানি না এনটিসি কি ভ্যালু দিচ্ছে। তো আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো, সে ভ্যালুটা কি করে পাবো? এই দুটো রেজিস্ট্যান্সের যে ক্যালকুলেশন করে আমরা বার করি, এই দুটো রেজিস্ট্যান্সের যে ভ্যালু, মানে বেসিক্যালি এদিকেও যদি 4.7 k ওহম থাকতো, মানে এনটিসির জায়গায় 4.7 k থাকতো, এখানেও 4.7 k, তাহলে আমরা এখান থেকে ভ্যালুটা পেতাম বাই 2 হয়ে যেত। তো সেই ক্যালকুলেশনটাই আমরা প্রোগ্রামের মধ্যে করেছি। এখানে দেখো প্রথমেই প্রোগ্রামের প্রথমেই থার্মিস্টর পিন 1 বলে একটা থার্মিস্টর পিন সিলেক্ট করেছি, যেটা হচ্ছে A0, অ্যানালগ পিন A0 সিলেকশন করেছি। অ্যানালগ পিন A0, দেখো A0 এর মধ্যে লাগানো আছে অ্যানালগ পিন A0, এই A0 এর সাথে ব্রাউন কালারের এটা লাগানো আছে অ্যানালগ পিন A0, এটা দিয়ে দেখো A0 A0 এর সাথে লাগানো আছে। A0 এর সাথে কাকে লাগানো আছে, ঠিক এই যে পিনটা, এই যে মাঝখান থেকে, মানে দুটো রেজিস্ট্যান্সের মাঝখান থেকে, এনটিসি একটা রেজিস্ট্যান্স আর এটা একটা রেজিস্ট্যান্স, এর মাঝখান থেকে যে পিনটা বার করেছি সেটা আমরা A0 এর সাথে কানেক্ট করেছি, A0। এবার হচ্ছে থার্মিস্টর কি লাগানো আছে 100K, দেখো 100, এই যে 100K মানে 100,000, ঠিক আছে, এটা যে 100K করা হয়েছে। এবার নমিনাল টেম্পারেচার কত 25 কে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডেও 100K দিচ্ছে, এটা করা হয়েছে। এবার নাম্বার অফ স্যাম্পলস কত নেবো আমি, 50 খানা নাম্বার অফ স্যাম্পলস নিলাম পার সেকেন্ডে। আর ওটা একটা বায়ো কোএফিসিয়েন্ট আছে, ডিসি কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে তোমার এনটিসি যে ম্যানুফ্যাকচারার ওটা তোমাদেরকে বলে দেবে, সেটা 3950। আর যে সিরিজ রেজিস্টারটা আমরা লাগিয়েছি সেটা হচ্ছে 47K 4.7K, এই জন্য 4700 সিরিজ রেজিস্ট্যান্স। এবার ফ্লোট, নাম্বার অফ স্যাম্পলস থেকে আমরা ফ্লোট নিচ্ছি, ক্যারেক্টার ব্যাপার একটা ধরি, বাফারের মধ্যেও ভ্যালুটাকে সেট করবে। এবার এখানে যে বিগিন করছি আমরা সিরিয়াল বিগিনটা একটু বেশি স্পিডে বিগিন করছি, দেখো বিগিন স্পিডটা বেশি না, আগে 9600 দিয়ে বিগিন করছি, এখন 11,000 বলছি, এটা 1,15,200 স্পিডে আমরা বিগিন করছি। এবার অ্যানালগ রেফারেন্স দিচ্ছি এক্সটার্নাল অ্যানালগ, এখানে আরডিনোর যে রেফারেন্স পিনটা, সেই রেফারেন্স পিন দিয়ে আমরা ডিনোট করতে পারি যে কত ভোল্টেজ আমি ওকে দেবো। তো আরডিনোর বাই ডিফল্ট রেফারেন্স পিন 5 ভোল্ট পায়, ESP32 3.3 ভোল্ট পায়। এখানে আমি 5 ভোল্ট ইউজ করতাম এনটিসি তে, তাহলে এনটিসি ঠিকঠাক কাজ করছিল না, মানে আমি এটা চেষ্টা করে দেখেছিলাম ঠিকঠাক কাজ করেনি, আমি রিডিং ঠিকঠাক পাইনি, সেই জন্য আমি এখানে 3.3 ভোল্ট দিয়েছি রেফারেন্সে। তো রেফারেন্সের সাথে আমি আরডিনো 3.3 ভোল্টটাকে ডাইরেক্টলি অ্যাটাচ করে দিয়েছি রেফারেন্স পিনের সাথে, এখানে এক্সটার্নাল লিখে দিয়েছি।
এইবারে ফর্মুলা একটা ছোট অ্যালগরিদম আমি তৈরি করেছি লুপের মধ্যে। দেখো এই অ্যালগরিদমটা কি করছে, নাম্বার অফ স্যাম্পলস যখন নিচ্ছে, নাম্বার অফ স্যাম্পলসটাকে ও আর্ডিনো হচ্ছে এডিসি, হ্যাঁ এটা আমাদের খুব বলা দরকার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন যে পিনটা আছে আর্ডিনোর, সেটা হচ্ছে 10 বিট মাইক্রোকন্ট্রোলার। অ্যাকচুয়ালি 10 বিট ইন দ্য সেন্স মানে ওটার বিট হচ্ছে 1024 বিট। তো আমি এটা 1 মানে 1023 বিট আমি খালি জায়গা পাই, সেই খালি জায়গাটাকে আমি ক্যালকুলেশন করছি। তো আমি যদি ভ্যালু পাই, সাপোজ এখানে আমি ভ্যালু পেলাম, এভারেজ ভ্যালু নাম্বার অফ স্যাম্পলস থেকে এভারেজ ভ্যালু পেয়েছি 200, তাহলে 1023/200 করে আর -1 যেহেতু 1023 ধরেছি, 200 করলে বুঝে যাবো যে আমার সিরিজ রেজিস্ট্যান্সটা কত ভ্যালু দিচ্ছে। তারপরে স্টেরিংহার্ট বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, সায়েন্টিস্ট বলতে পারো তুমি ইঞ্জিনিয়ার বলতে পারো, উনি একটা ফর্মুলা তৈরি করেছেন যে সিরিজ রেজিস্টার থেকে টেম্পারেচারে কিরকম ভাবে কনভার্সন করা যায়, সেই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলা। তো সেই ফর্মুলাটা আমরা এখানে পুট করেছি। তো এবার দেখা যাক আর্ডিনোর মধ্যে আমরা এই প্রোগ্রামটা রান করছি কি হয়। যদি কানেকশন সবকিছু ঠিকঠাক থাকে আশা করছি আমাদের এই প্রোগ্রামটা কাজ করবে, কারণ এই প্রোগ্রামটা আমি অনেকবার আগে টেস্ট করেছি। এন্ড সেন্সরটাও যদি ঠিক থাকে তাহলে জিনিসটা ঠিকঠাক কাজ করবে, দেখা যাক কি হয়। তো ডট রেটটাকে আমি সিলেকশন করলাম এখানে, এবারে দেখি 29.46 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের টেম্পারেচার, এখন রুম টেম্পারেচার দিচ্ছে, এনটিসি থেকে আসছে। তো আশা করছি এটা ঠিক রিডিং দিচ্ছে, দেখা যাক। আমি সেন্সরের মাথাটাকে আমার নিজে হাত দিয়ে চেপে ধরছি, দেখি ওর কি হয় টেম্পারেচার। চেপে দাও, দেখো টেম্পারেচার বাড়ছে, বডি টেম্পারেচারে চলে আসছে আস্তে আস্তে। সেন্সর ভালো আছে। এনটিসি মাথাটাকে হাত দিয়ে চেপে ধরেছে, বডি টেম্পারেচার হ্যাঁ ওর বডি টেম্পারেচার 34 ডিগ্রি সেন্টিগ্রেড, নরমাল বডি টেম্পারেচার। তো ঠিকঠাক এখানে সেন্টিগ্রেডটা দেখাচ্ছে। আবার সেন্সরের মাথাটা তুমি ছেড়ে দাও, আবার দেখো টেম্পারেচারটা কমে যাচ্ছে। এবার এটা কাজ করবে, এটা গরম করি, কিছু লাইটার দিলে কিছু আছে, হিটার জ্বালাতে হবে, ফ্যান হবে না, একটা কাজ করা যেতে পারে। মানে এসএমডিএসটা পুরো অসম্ভব, 5 ভোল্ট দিয়ে কি হিটার জ্বালানো যাবে? হাত বড়, হাতের সাথে ঘষিয়ে দেয় গরম। স্যার এলইডির ওই জায়গাটা দেখা যেতে পারে, এখানে বোর্ডের এলইডিটা জ্বলছে। বোর্ডে এলইডি কতটা ইয়ে না, এটাকে সারফেস গরম করলেই বোঝা যাবে। স্যার মোবাইলের ফ্ল্যাশ, হ্যাঁ মোবাইলটা যথেষ্ট গরম আছে, এটা মোবাইল একটু আমি থাকি। আপনার ল্যাপটপের ড্রয়ারই তো হিট হয়ে যাচ্ছে, ল্যাপটপের কুলারটা ঠিক আছে, আমি ল্যাপটপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখা যাক। ল্যাপটপে ঢুকিয়ে দিয়েছি। তো ল্যাপটপে দেখো ঢোকাতে হুড় করে টেম্পারেচার বেড়ে চলেছে। ল্যাপটপে যেখানে কুলিং ফ্যানটা আছে ওইখানে আমি ঢুকিয়ে দিয়েছি, হুড় করে টেম্পারেচার বাড়ছে, 44 ডিগ্রি সেন্টিগ্রেড 45 হয়ে গেছে এখন। আরো বাড়বে আশা করছি 45 থেকে, কারণ হাওয়াটা যথেষ্ট গরম আছে। দেখা যাক কি হয়। 46 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, টেম্পারেচারটা বাড়ছে। তোমার সবাই টেম্পারেচারটা দেখতে পাচ্ছ তো বাড়ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, দেখা দেখো 46 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, টেম্পারেচার বাড়তে বাড়তে। স্যার এটা দিয়ে রুম টেম্পারেচারও তো মাপা যাবে তাহলে? হ্যাঁ অবশ্যই, 47 ডিগ্রি সেন্টিগ্রেড চলে গেছে। আমি আবার ল্যাপটপ থেকে খুলে আবার নর্মাল অবস্থায়, নর্মাল কন্ডিশনে রাখলাম, দেখো টেম্পারেচারটা আবার আস্তে আস্তে আবার রুম টেম্পারেচারে চলে আসবে। তো রুম টেম্পারেচারটা ইজিলি বলে দিচ্ছে। তো এখানে ডিএসটি তে আমাদের রুম টেম্পারেচার দেখাচ্ছিল কত, 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ডিএসটি সেন্সরটা পুরোপুরি ভুল ছিল, এখানে রুম টেম্পারেচার ঠিক আছে। দেখো তার সেন্সরটা আবার নিজের পজিশনে ফিরে আসছে, ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে রুম টেম্পারেচার, ঠান্ডা হতে হতে আবার 30 ডিগ্রিতে চলে এসছে, যেটা রুম টেম্পারেচার সেখানে আবার পজিশনে পৌঁছে যাবে আস্তে আস্তে। তো টাইম দিতে হয় না, এটা অ্যানালগ সেন্সর, ঠান্ডা হচ্ছে তো আবার রুম টেম্পারেচারে পৌঁছে গেছে নর্মাল কন্ডিশনে। আমাদের যেটা এখন রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারটাও শো করছে। বোঝা গেল এনটিসি কিরকম ভাবে কাজ করে।
সেন্সরটা ইউজ করা হয়? হ্যাঁ বলো, আমি কোশ্চেনটা ঠিক মতো শুনতে পাইনি, আরেকবার বলো। স্যার এসিতে কি এই সেন্সরটা ইউজ করা যায়? মানে এই কন্ডেন্সারটা একদম এসিতে এই সেন্সরটা না, হ্যাঁ হ্যাঁ, এসিতে BST22 ইউজ করা হয়। অ্যাকচুয়ালি হিউমিডিটি এন্ড টেম্পারেচার দুটো একসাথে এয়ার কন্ডিশনের মধ্যে মেজারমেন্ট করা হয়। এখনকার যেগুলো অ্যাডভান্স এয়ার কন্ডিশন সিস্টেম আছে সেখানে হচ্ছে এই এই যে ডিএসটির মধ্যেও এনটিসি থাকে। এনটিসি 50K থাকে, 100K না 50K থাকে এই ডিএসটি সেন্সরের মধ্যে। এটা যদি আমরা ভাঙি কাটাকাটি করি তাহলে আমরা দেখতে পাবো। এটা আমরা পরের দিন ভাঙবো, আজকে আমি ভাঙছি না, ভেঙেই গেছে অলরেডি। তো ডিএসটি আমি সেন্সর থেকে খুলে ফেলেছি, যত খুলবো ভাঙবো তত বেশি আমরা জানতে পারবো। যাই হোক, এই জায়গায় এই যে তোমরা দেখতে ছোট্ট মতো কালো মতো জিনিসটা, এটা এনটিসি 50K, একটা ছোট্ট এনটিসি লাগানো আছে, তো টেম্পারেচারটা মেজারমেন্ট করছে। খুবই বাজে সেন্সর। যাই হোক, আমরা পরের দিন একটা ডিএসটি জোগাড় করার চেষ্টা করব। তো এই এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে ডিএসটি লাগানো আছে, ওখানে ব্যাপারটা হচ্ছে কি, যখন এয়ার কন্ডিশন সিস্টেম চলতে আরম্ভ করে তো রুম ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার সাথে সাথে কি হয়, রুমের মধ্যে যে ময়েশ্চার পার্টিকেল আছে সেটা কনডেন্স হতে আরম্ভ করে। আর কনডেন্স যখন হবে তখন কি হবে, তো রুম আমাদের ভিজে যাবে। তো সেই কারণের জন্য এসি কি করে, যে কনডেন্স ওয়াটারটাকে বাইরে বার করে দেয়। দেখবে তোমরা লক্ষ্য করবে এয়ার কন্ডিশন যখন চলে বাইরে স্যার একটা বার করে দেয়, পাইপ থেকে এক্সটার্নাল পাইপ জল থাকে পড়তে থাকে কন্টিনিউয়াস, জলটাকে বাইরে বার করে, কনডেন্স ওয়াটারটাকে বাইরে বার করে দেয়। রুমটা তখন ড্রাই হতে আরম্ভ করে। কিন্তু রুম যদি এরকম ড্রাই হতে আরম্ভ করে, ড্রাই হতে হতে একটা টাইমে যাবে যে হিউমিডিটি অনেক কমে যাবে, লো হয়ে যাবে, তার জন্য মানুষের প্রবলেম হবে, লিভিং এলিমেন্টের প্রবলেম হবে। তো হিউমিডিটি মেনটেনও করা হয়, কনডেন্স ওয়াটারকে বাইরে বার করা বন্ধ করে দেওয়া হয় যখন হিউমিডিটি লেভেল কমে যায়। তো সেই জন্য এখানে হিউমিডিটি এন্ড টেম্পারেচার দুটোই মেজারমেন্ট করা এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে। ঠিক আছে, আজকের যা তোমরা শিখলে, মানে আল্ট্রাসনিক সেন্সর কিরকম ভাবে ইউজ করতে হয় শিখলে, কিরকম ভাবে কোডিং করতে হয় শিখলে, তো ESP32 ইউজেস শিখলে, আরডিনো ন্যানো ইউজেস শিখলে। তো এর মধ্যে কোনো কনফিউশন আছে কারো? না স্যার। স্যার এনটিসি কানেকশনটা আরেকবার দেখাবেন? না স্যার। এনটিসি কানেকশন, রাইট, আমি এনটিসি কানেকশনটা আরেকবার দেখাচ্ছি। এই ড্রয়িংটা আমি পরের দিন ভালো করে ছবি এঁকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। যাই এখন যতটুকু বেড়েছে এটাই দেখো। এটা যদি এনটিসি 100K হয়, নেক্সট উইক স্যার অফ আছে, এই পোর্শনটা বাদ আমি আবার নতুন করব। কালকের অফ আছে, কালকে আরেকবার ধরো, এটা হচ্ছে এনটিসি 100K, আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো ধরো আমি এখানে 3.3 ভোল্ট দিচ্ছি, এখানে আমি 3.3 ভোল্ট দিচ্ছি। 3.3 ভোল্ট দিলে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে 3.3 ভোল্টটা পুরোপুরি এখানে গিয়ে পৌঁছাবে না, এই পয়েন্টে। এবার এই পয়েন্টটাকে যদি আমি এখানে যোগ করি আর এখানে আমি নেগেটিভ ভোল্টেজ মানে গ্রাউন্ড দিই, এই পয়েন্টটায় গ্রাউন্ড দিই, তাহলে এইখান থেকে আমি একটা ভোল্টেজ আউটপুট পাবো, সেটা নিশ্চয়ই 3.3 ভোল্ট নয়। আর এই এনটিসি ভ্যালু, আচ্ছা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি ছিল? 4.7, আমি 4.7 কে দিচ্ছি এখানে, 4.7 লিখলাম। এবার যদি এনটিসির ভ্যালুটাও 4.7K হতো, 4.7K হতো, তাহলে কি হতো? এখানে এনটিসি ভ্যালু 4.7K, এখানে রেজিস্ট্যান্স ভ্যালু 4.7K, মাঝখান থেকে মেজার করছি, একদিকে আমি ভোল্টেজ পজিটিভ দিলে একদিকে নেগেটিভ দিলাম, তাহলে মাঝখান থেকে আমি কি পেতাম? জাস্ট হাফ ভোল্টেজটা আমি পেতাম 3.3 ভোল্ট বাই 2। ধরো এখানে 3.3 ভোল্টের জায়গায় 3.3 ভোল্টের জায়গায় আমার 3.3 ভোল্টের জায়গায় আমি এখানে 10 ভোল্ট, 10 ভোল্ট দিই, তাহলে এখান থেকে আমরা কত ভোল্ট পেতাম?
ইজিলি 5 ভোল্ট পেতাম, তাই না? তো ভালো হ্যাঁ করে লক্ষ্য স্যার। করো, এটাও 4.7 কে আর এটাও 4.7 কে, তাহলে দুজনে মিলে ডিভাইড করে একে 5 ভোল্ট পাঠাতো এই মিডল পয়েন্ট থেকে। তো আমি এখানে রেজিস্ট্যান্স ভ্যালুটা জানি 4.7 কে, আর এই রেজিস্ট্যান্স ভ্যালুটা জানি না, কিন্তু এই ভোল্টেজটা আমি রিড করতে পারছি, তাহলে ইজিলি আমি এই রেজিস্ট্যান্স ভ্যালুটা তো বলে দিতে পারবো। হ্যাঁ 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 যদি এই রেজিস্ট্যান্স ভ্যালুটা বলতে পারি, তাহলে স্টেলিনহার্ট যে ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছে সেই রেজিস্ট্যান্স ভ্যালুটাকে ক্যালকুলেশন করে আমরা টেম্পারেচার বার করতে পারবো। তো এটাই হচ্ছে এটার ভান্ডার, আর কিছুই না, সিম্পল ব্যাপার। আর এটাকে যাতে ভোল্টেজটা অনেক সিমেট্রিক্যাল দেয় আমাদেরকে, মানে ভোল্টেজ যে আউটপুটটা সেটা যদি সেটা খুব সিমেট্রিক্যাল দেয়, তাই জন্য আমি কি করেছি, গ্রাউন্ড পিন আর এই পিন, এই দুটো পিনের সাথে আমি একটা ক্যাপাসিটর যোগ করে দিয়েছি। ক্যাপাসিটর কি করে, যে আউটপুট ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটাকে জাস্ট ফিল্টার করে, ক্লিন করে, ক্লিয়ার করে, সেই নামে একটা ক্যাপাসিটর যোগ করে, যাতে আমি আউটপুট ভোল্টেজটা খুব সিমেট্রিক্যাল পাই, আর কিছুই না। জিনিসটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, আর গাড়িতেও কোনো কি কারো ডিএসপি ইউজ অসুবিধা হয় হলে বলতে পারো। স্যার? গাড়িতে হ্যালো কোন জায়গায় বলো তো? স্যার, এসি এসি হ্যাঁ, গাড়িতে কোন জায়গার কথা বলছো? হ্যাঁ, এসিতে এয়ার ডিএইচপি কন্ডিশন ইউজ হয়? মানেই তোমার ওখানে একটা এয়ার কন্ডিশন সিস্টেম মানেই ওখানে একটা হিউমিডিটি এন্ড টেম্পারেচার সেন্সর ইউজ করা হচ্ছে। আচ্ছা এয়ার কন্ডিশন মানেই তাই। আচ্ছা, নেক্সট ডে আমরা টেম্পারেচার ভ্যালু, কালকে আমরা নেক্সট ডে প্রথম শিখবো মাইক্রো কন্ট্রোলার থেকে কিরকম ভাবে ইন্টারনেটের ডেটা থ্রো করতে হয়। কালকে আমরা শিখবো কিরকম হ্যালো। ভাবে মাইক্রো কন্ট্রোলার থেকে ইন্টারনেটের ডেটা থ্রো করতে হয়। আরে বাবা এটা নয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কিছু বলছো কিছু বলছো বলো। কালকে দুদিন ছুটি আছে, শুক্রবার আর শনিবার। না, আমার সুবীর, ওয়ার্কশপ কোনো ছুটি নেই, ওয়ার্কশপে ও কোনো আচ্ছা ছুটি আচ্ছা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ার্কশপ কন্টিনিউয়াসলি চলবে। আচ্ছা সুবীর, একটা কথা বলছি, এখন স্যার তো কথাগুলো বলছেন, তুমি স্যারের কথা আচ্ছা বলার আচ্ছা আচ্ছা মাঝখানে কথা বলো না, একটু ওয়েট করো, আচ্ছা ঠিক আছে। স্যারের কথাটা ওকে শুনো স্যার। তারপর তুমি কথা বলো। এটা তো একটা ডিসেন্সি মেনটেন করবে তুমি। স্যার একটা তো কথা আচ্ছা বলছেন, সরি তুমি স্যার, স্যারের সরি স্যার, মাঝখানে বুঝতে কথা পারিনি। বলছো কেন এরকম ভাবে? না পরের দিন বলছে তো সেই জন্য আমি বলছি। ঠিক আছে, আগে আগে স্যারের কথাটা শেষ হোক, তারপর তুমি জিজ্ঞাসা করো। ওয়ার্কশপ যখন হচ্ছে এখানে কোনো ছুটির ব্যাপার নেই, ওয়ার্কশপ কন্টিনিউ রান করবে। আগে শোনো স্যার কি বলছেন, ভালো করে শোনো, তারপর কথা বলো। স্যার আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার ঠিক আছে। থ্যাংক ইউ শুভ স্যার। কি হচ্ছে, কালকে আমরা শিখবো যে মাইক্রো কন্ট্রোলার থেকে ইন্টারনেটে কিরকম ভাবে ডেটা থ্রো করতে হয়, এন্ড ভায়া ইন্টারনেট একটা ক্লাউডের মধ্যে কিরকম ভাবে ডেটাটা রিসিভ করতে হয়, এটা আমরা কালকে শিখবো। যদি এটা আমরা কালকে সাকসেসফুলি শিখতে পারি, তাহলেই আমরা কালকে টেম্পারেচার সেন্সরের ডেটা মাইক্রো কন্ট্রোলার থেকে ইন্টারনেটে থ্রো করবো, এন্ড টেম্পারেচার সেন্সরের ডেটা আমরা ইন্টারনেটে থ্রো করে আমরা দেখে নেবো যে আমরা সাকসেসফুলি ডেটাটাকে রিসিভ করতে পারছি নাকি। আর তার সাথে আরেকটা জিনিস শিখবো, না তার আগে আমরা ওই ডেটাটা থ্রো করার আগে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর, যেটা আজকে আমরা দেখানো হয়নি, তো ওটা আমরা কালকে দেখবো। পিআইআর মোশন সেন্সর কিভাবে ইউজ করা যায়, এন্ড পিআইআর মোশন সেন্সর ইউজ করে কিভাবে চোর ধরা যায়, সেই জিনিসটা আমরা কালকে শিখবো। তো তারপরে আমরা ইন্টারনেটে ডেটা থ্রো করা শিখবো, এন্ড টেম্পারেচারের ডেটা ইন্টারনেটে থ্রো করবো। আফটার নেক্সট ডে, মানে কালকের পরের দিন, আমরা ডাইরেক্টলি একটা মেশিন থেকে ডেটা, মানে ওয়ার্কিং মেশিন যেটা হবে সেখান থেকে ডেটা আমরা ভায়া ইন্টারনেট ক্লাউডে নেবো আর আমাদের মোবাইলে নিয়ে আসবো। আজকের টপিক সম্বন্ধে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে তারা বলতে পারে, কোনো কোয়েশ্চেন কোনো প্রবলেম থাকলে বলতে পারে। স্যার আজকের তো ক্লিয়ার, বাট একটা কোয়েশ্চেন ছিল। আপনি যে বললেন না পিআইআর মোশন সেন্সর, তো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, তো মোশন সেন্সরটা কি হ্যাঁ, এরকম যে বলো কোনো বলো। ফরেন মুভমেন্ট ও রেকগনাইজ করলে ও তখন অ্যালার্ম পাঠাবে, এরকম টাইপ কি? মানে একটা সাডেন মুভমেন্ট মোশন যেটা সেন্সর হয়তো তো সামনে যদি কোনো মোশন আসে, সাডেন মুভমেন্ট, ওর সামনে যদি কোনো মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটা হলেই ও একটা সিগন্যাল আমাদেরকে পাঠাবে, সেন্ড করবে, আমাদের মানে মাইক্রো কন্ট্রোলারকে সেন্ড করবে, এইটুকুই ওর কাজ। আচ্ছা কালকে আমরা এই ঠিক আছে, জিনিসটা শিখবো। এট ফার্স্ট আমরা কালকে পিআইআর মোশন সেন্সর নিয়ে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে। স্যার হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে আজকে যে আল্ট্রাসনিক হ্যাঁ বলো। এটা দেখালেন সেন্সরটা, বলছি স্যার ওখানে মিটার হ্যাঁ আর সেন্টিমিটার তো মানে দেখায় না, মানে ওটার কি কোনো এ আছে সলিউশন?
হ্যাঁ না, ওটা ওটা কোনো ব্যাপার নাই। দেখো আমি জাস্ট প্রোগ্রামে আমি চলে আসছি একবার, প্রোগ্রামে এসে তোমাদেরকে বলছি ব্যাপারটা কি। এই যে নিচে দেখো, এই যে নিচে এই যে জায়গাটায় এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল প্রিন্ট এলএন করে আমি এখানে দুটো ভ্যালু তো প্রিন্ট করাচ্ছি। এই দুটো ভ্যালু প্রিন্ট করার পরে দেখো সেন্টিমিটার থেকে আবার প্রিন্ট করাচ্ছি, আর টেক্সট জাস্ট একটা টেক্সট প্রিন্ট করাচ্ছি। এই টেক্সটটাকে আমি অফ করে রেখেছি। তো এরকম আমি সেন্টিমিটার মিটার এরকম জাস্ট এলএন করে তুলে দেবো, তাহলেই হবে। পরে সেন্টিমিটার মিটার জাস্ট আমি এটা কালকে করে দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে ওকে স্যার, কালকে থ্যাংক আমি ইউ। এটা করে দেখাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো সো গাইস, আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। যদি আর কারো কোশ্চেন আছে, কি কোশ্চেন থাকলে করতে পারো। স্যার হ্যাঁ স্যার, বলছিলাম যে এই প্রোগ্রামিংটার নামটা কি বললেন যেন? আরডুইনো, ARDUINO, আরডুইনো আইডি। আচ্ছা স্যার, ওকে। এটা তোমরা আমি দেখিয়ে দিচ্ছি লাইভ, তোমরা দেখে নাও কিরকম ভাবে ডাউনলোড করবে তোমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ওয়েবসাইটটা খুলছে। হ্যাঁ স্যার। খুব ইজিলি এখানে প্রোগ্রামিং করা, খুব ইজি। আরডুইনোতে প্রোগ্রামিং করা, এভিআর কিংবা পাইথন কিংবা জাভা কিংবা নর্মাল সি প্লাস প্লাসে প্রোগ্রামিং করা অনেক টাফ, তো আরডুইনোতে প্রোগ্রামিং করা অনেক ইজি। এটা মোবাইলেও পাওয়া যায়। আরডুইনো ড্রয়েড বলে একটা অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, সেই মোবাইল থেকেও তোমরা এই করতে পারো, কাজ করতে পারো। আর কম্পিউটারের জন্য এই যে এখান থেকে তুমি পেয়ে যাবে। স্যার বলছি আরডিনো এখান থেকে ইউজ পেয়ে করে যাবে। যে ফ্রি মোশন সফটওয়্যার, কন্ট্রোল টোটালি করা ফ্রি। হয়। হ্যাঁ, আরডুইনো দিয়ে যে কোনো মাইক্রো কন্ট্রোলারকে তুমি প্রোগ্রামিং করতে পারো, শুধু মোশন সেন্সর কেন, যে কোনো সেন্সরকে তুমি কাজ করাতে পারো। ওকে স্যার। ওকে, সো আজকে এখানেই আমার ক্লাসটা অফ করছি। থ্যাংক ইউ স্যার। শুভ স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ক্লাসটা অফ করতে পারি এখানে। আচ্ছা, থ্যাংক ইউ উইথ ভৌমিক স্যার, এত সুন্দর একটা ওয়ার্কশপ প্রেজেন্ট করার জন্য। এবং আমি হোপফুল যে স্টুডেন্টদের খুব ভালো লাগছে, এবং থ্যাংক আপনি ইউ যে সব টিচারদেরকে। প্র্যাকটিক্যাল গুলো যেভাবে আপনি পারফর্ম করছেন, ঠিক মানে একই রকম ভাবে প্রোগ্রামিং গুলো দেখালেন, খুবই ভালো লেগেছে সবার, আশা করি সমস্ত স্টুডেন্টদের। এবং এই ওয়ার্কশপটা খুব ভালোভাবে স্টার্ট হয়েছে এবং মানে খুব ভালোভাবে প্রোগ্রেস করছে, এবং মানে নেক্সট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতেও আরো ভালোভাবে এটা প্রোগ্রেস করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ অভিজিৎ ভৌমিক স্যার। যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ম্যাডাম কিছু সঙ্গে ওয়ার্ড আমি বলেন। আরেকটা, হ্যাঁ থ্যাংক বলুন ইউ অভিজিৎ শুভ ভৌমিক স্যার। স্যার। স্যার আমি কিছু থ্যাংক বলতে ইউ চাই। অভিজিৎ। স্যার আমি হ্যাঁ কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমার সাথে ওয়ার্কশপে একজন স্টুডেন্টও জয়েন করেছে, সেকেন্ড ইয়ার ইসির একজন স্টুডেন্ট। তো ও কিছু বলতে চায়, প্লিজ তুমি কিছু আচ্ছা বলো। তোমার যেমন লাগলো তুমি এটা শেয়ার করতে বলো। তুমি বলো, আমার প্রোফাইল থেকেও কিছু কথা বলছে। আচ্ছা আচ্ছা বলো, কোনো প্রবলেম নেই, বলো। তোমার নামটা বলো, ডিপার্টমেন্ট। আমার নাম আব্দুল রাফাল মন্দির, আমি ইউটিসি সেকেন্ড ইয়ারের ডিপ্লোমা স্টুডেন্ট। স্যারের প্রথম দিন থেকে আমি ক্লাস করছি। এর আগে আমি যেটুকুনি অর্ডিনো শিখেছি ইউটিউব আর ম্যানুয়াল, বাট ফর দ্য ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম এতটা ইনোভেটিভলি আমাকে শেখাচ্ছে অনেক। এবং কালকে স্যারের সঙ্গে কথা হওয়ার পর আমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট আছি। খুবই ভালো লাগছে স্যার যেভাবে প্রত্যেকটা জিনিস ডিরাইভ করে পড়াচ্ছেন, এবং প্রত্যেকটা জিনিস না তাড়াহুড়ো করে না খুব সংক্ষেপে, প্রত্যেকটা জিনিস খুব একদম এলিমেন্টারি টু দা পয়েন্ট করে খুব সুন্দর হবে উইথ ক্যালকুলেশন। খুবই ভালো লাগছে স্যার ক্লাসটা। আই হোপ আমার সিনিয়র্স এবং ক্লাসমেট যারা আছে প্রত্যেকদিন ক্লাস করবে। আমার তো খুবই ভালো লাগে, আই হোপ তোমরাও এনজয় করছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ম্যাডাম, আপনি একটু ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু বলুন। আপাতত ওয়ার্কশপ, আমাদের এই ওয়ার্কশপে যা রেসপন্স পাচ্ছি স্টুডেন্টদের, সেটা যথেষ্ট মানে ভালোই। এবং অভিজিৎ খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ওয়ার্কশপটাকে, এবং আশা করব যে এর পরেও এটা অনেক ভালো সাকসেস পাবে এবং স্টুডেন্টদের অনেক উপকার হবে এখান থেকে। এটাই আশা, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই ওয়ার্কশপটার। তো অভিজিৎকে মানে থ্যাঙ্কস জানাই, আর স্টুডেন্টদের কোঅপারেশনের জন্য ওদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। আর শুভ স্যার পুরোটাই কোঅর্ডিনেট মানে হোস্ট করার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস জানাই। থ্যাংক ইউ
আচ্ছা রিক স্যার যদি আপনি কিছু বলেন আপনার কথা দিয়ে আমি তাহলে শেষ করব। রিক স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। আমার সেরকম কিছু বলার নেই, আমি পুরো ওয়ার্কশপটাই দেখেছি। খুবই খুবই ডিপে স্যার করাচ্ছেন। এর থেকে আমি মনে করি যে স্টুডেন্টরা একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অবশ্যই পাচ্ছে, মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর কিভাবে প্রোগ্রাম করতে হয়, এবং নেক্সট পার্টগুলোতে কিভাবে ক্লাউড কম্পিউটিং এর দিকেও আমরা যাব স্যার যেটা একটু আগে বললেন। আমার মনে হয় এরপরে স্টুডেন্টদের সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, ইন্ডাস্ট্রিতে গিয়ে ওদের আর কোনো কিছু এরকম মনে হবে না যে একটা নতুন জায়গায় এলাম। এটা আমি যা দেখছি মোটামুটি সবটাই ক্লিয়ার, মানে স্টুডেন্টদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবার আমি ওদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করবো যে যদি কোথাও বুঝতে না পারো, আবারও একই কথা বলছি, স্যারকে বারবার করে জিজ্ঞেস করে নাও। যেগুলো ডাউট মনে হচ্ছে, যেগুলো থেকে ডাউট আসতে পারে মনে হচ্ছে, সেগুলো জট ডাউন করো, লেখো, পরের ক্লাসে সেগুলোকে ডিসকাস করো। আমার মনে হয় এই করে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিক স্যার, থ্যাংক ইউ গৌরী ম্যাডাম, থ্যাংক ইউ অভিজিৎ ভৌমিক স্যার। আশা করি স্টুডেন্ট তোমাদের সবার খুব ভালো লাগছে ওয়ার্কশপ, এবং আরো ভালো লাগবে যখন হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল গুলো আরো চলবে, আরো প্রোগ্রেস করবে ওয়ার্কশপটা। তো আমি অভিজিৎ ভৌমিক স্যার এবং সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, স্টুডেন্টদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি যে তোমরা এত ভালোভাবে পার্টিসিপেট করছো এবং খুব কেয়ারফুলি ফলো করছো। তোমরা তোমাদের কোয়ারি গুলো স্যারের সাথে ডিসকাস করছো, তোমরা তোমাদের ইনোভেশন মানে যে আইডিয়া সেগুলো ডিসকাস করছো। তো এরকম ভাবেই তোমরা প্রোগ্রেস করো, স্যারের থেকে যতটা পারো নলেজ গ্যাদার করো এবং আরো প্রোগ্রেস করো। তাহলে সবাইকে থ্যাঙ্কস জানিয়ে আজকের ওয়ার্কশপ আমি তাহলে কনক্লুড করছি। কালকে আমরা আবার তাহলে সেম টাইমে মিট করছি স্যারের সাথে, এই মানে ওয়ার্কশপের 4th ডের দিন। সবাই ভালো থাকবেন স্যার ম্যাডামরা এবং স্টুডেন্টরা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, তাহলে Thank you, আজকের sir. সেশন আমি আজকে ক্লোজ করলাম। সবাই ভালো থেকো।